প্রীতি ভিজিটিং কার্ডটা ভালো মতো দেখলো। হ্যাঁ, এই ঠিকানায় লেখা, যা চকচকে মোড়কে আবৃত স্টুডেন্ট ভিসা কোম্পানি রিজু চাকরি করে। প্রিয় মনে মনে দ্বিধান্বিত হলো, এমন জায়গায় কেন রাখলো রিজু? প্রিয়র যোগ্যতা ভাড়া বড় জোর, টিউশনি ও কেজিতে মাস্টারি করা অবধি, এর বাইরে এই জীবনে কিছু করে দেখেনি। অভিজ্ঞতা শূন্য, নার্সের সার্টিফিকেটও এখনো জোটেনি। এই যোগ্যতায় কোনো সোনার হরিণ পাবে সে? প্রিয় ভেতরে ঢোকার আত্মবিশ্বাসই ফেল না। ফোন করলো রিজুকে। রিজু ছাদতলা থেকে ছুটে এলো, প্রিয়কে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করে বলল, সিট দ্বারা বাঁকা কেন? ভয় লাগছে? তো লাগবে না। আমার কি যোগ্যতা আছে এখানে চাকরি নেওয়ার? আত্মবিশ্বাস হলো প্রথম যোগ্যতা। আমি তো জানতাম নিজের উপর এইটুকু বিশ্বাস তোমার আছে। তুমি যদি নিজেই নিজেকে যোগ্য করার চেষ্টা না করে অযোগ্য ঘোষণা করো, তাহলে অন্যরা তোমায় কেন মূল্যায়ন করবে? প্রিয় মুখ নিচু করে ফেলল। রিজু ক্ষণকাল চুপ থেকে আবার বলল, আমাদের এখানে স্টুডেন্টরা জব করে, তোমায় বলেছিলাম না? প্রিয় মাথা নাড়ল। রিজু বলেছিল ফোনে। রিজু আবার বলল, তাহলে এতটা নার্ভাস কেন? আমি কিন্তু নিজে তোমার নাম রেফার করেছি। জব হোক বা না হোক, আমার নামটা ডুবিও না। প্রিয়তির নার্ভাসনেস কাটাতে রোড সাইডে একটা দোকান থেকে চা কিনে খেলো। রিজুও সঙ্গ দিল। চায়ের কাপ খালি হওয়ার পর প্রিয় মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমি আপনার নাম ডোবাতে সর্বোচ্চ চেষ্টা করব। এরপরে যদি ডুবে যায় তো নিজে সাঁতরে তীর খুঁজে নেবেন। রিজু হেসে বলল, দ্যাটস এ কনফিডেন্স। তুমি তো ইংলিশে অনার্স করছো। ইংলিশ ভালো বিদায় এই সাবজেক্টেই বেশি টিউশনি করেছো। জানি। ঠিক জানেন। কম্পিউটার জানো শুনেছি। হ্যাঁ, সুহাস ভাইয়ের কাছ থেকে নিজে আগ্রহেই শিখেছিলাম কিছু। এই দুটোই তোমার প্রধান যোগ্যতা। আমরা শুরুতে ইংরেজির উপর দক্ষতা ও কম্পিউটার জানা কর্মীই খুঁজি, বাকিটা শিখিয়ে নেওয়া যায়। ভাইবা রুমে আমিও থাকবো, ঘাবড়াবে না একদম। অল দ্য বেস্ট। রেবেকা খানম ঢাকায় এসেছেন সপ্তাহখানেক হলো। উদ্দেশ্য নিজে চিকিৎসা ও ছেলের একলার সংসারটাকে একটু গুছিয়ে দিয়ে যাওয়া। অবশ্য একলার সংসারটাকে পরিপূর্ণ করার স্বাদ অনেকদিন দূরেই প্রকাশ করে আসছেন। ছেলেটা পাত্তা দিচ্ছে না। রেবেকার মাঝে মাঝে মনে হতো ছেলের বোধহয় পছন্দ আছে, তবে রিজু সর্বদা অস্বীকার করেছে। কেমন মেয়ে পছন্দ ওনার ছেলের তাও নিশ্চিত না। সব মিলিয়ে রেবেকা বিভ্রান্ত। রিজুর অবশেষে রেবেকা প্রতিদিন ছেলেকে সঙ্গে নিয়ে ঘরের জন্য প্রয়োজনীয় টুকিটাকি কেনাকাটা করেন। রিজু একা রান্না করে খাবে, তাই হাঁড়ি পাতিল সবই তিনি নিজে পছন্দ করে কিনে দিচ্ছেন। আজ মশারি ও পর্দা কিনতে যাওয়ার কথা, তাই রেবেকা আগেভাগেই তৈরি হয়ে নিচ্ছিলেন যেন ছেলের সময় ব্যয় না হয়। এমন সময় দরজায় টোকা পড়ল অচেনা জায়গা, অচেনা মানুষের মাঝে। রেবেকা খানম সম্পূর্ণ নতুন বলে কারোর সঙ্গে মেশেন না। তিনি কিছুটা সঞ্চয়ে দরজা সামান্য ফাঁকা করে উকি দিলেন। দেখলেন দুজন নারী দরজার ওপারে। দিদার সুরে বললেন, কাকে চাই? আরে ভাবি, আমি আইরিন বলছি, সুহাসের মা। চিনেছেন? রেবেকা চিনলেন অনায়াসে। ওদের বাড়িতেই তো ছিল রিজু। কৃতজ্ঞা চিত্ত দরজা খুলে দিলেন উনি। আইরিন মেয়েকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকে বোরকার মুখ খুলল। রেবেকা ইতস্ত করে বললেন, আসলে বুঝতেই পারছেন, ছেলের নতুন ঘর বসতে দেওয়া চেয়ারটাও নেই, টুকটাক দুজনে মিলে কিনছি আর কি। আইরিন বললেন, আরে ভাবি সংকোচ করবেন না, রিজু আমারও ছেলে, ওর বাড়িতে আবার আমাকে আলাদা সমাদর করতে হবে নাকি? রেবেকা কৃতজ্ঞতার সুরে বললেন, আপনারা ছিলেন বলেই ছেলেটা দূরে আছে জেনেও নিশ্চিত ছিলাম। কোনোদিন এই ঋণ শোধ করার সুযোগ এলে অবশ্যই করব। এক কথায় আইরিনের হাসি আকর্ষণ বিস্তৃত হলো। তিনি হাত ধরে মেয়েকে কাছে টেনে বললেন, এই যে আমার মেয়ে সুজানা, এবার মেট্রিক দিবে, চিনেছেন? রেবেকা হেসে সুজানাকে জড়িয়ে ধরে বললেন, সেই বালিকা বয়সে শেষ দেখেছিলাম। মেয়ে তো মাশাল্লাহ বড় হয়ে গেছে। আপনাদের দোয়াই ভাবি। রিজু যতদিন আমাদের বাড়িতে ছিল, ও তো রিজু ভাই ছাড়া এক বেলাও খায়নি। এখন চলে আসায় ফাপড় হয়ে গেছে। বায়না ধরেছি রিজুকে দেখে যাবে। আমিও ভাবলাম ছেলেটা কি খাচ্ছে, কিভাবে থাকছে দেখে আসি। আপনার সঙ্গে দেখা করারও ইচ্ছে ছিল, তাই চলে এলাম। ডিস্টার্ব করলাম না তো? রেবেকা তড়িঘড়ি বললেন, ডিস্টার্ব হবো কেন? আপনার যখন ইচ্ছে চলে আসবেন। এই অচেনা শহরে ছেলেটাকে দেখার জন্য কেউ আছে জেনেও আমি শান্তি পাই। সুজানা রিজুর মাকে ছোটবেলায় দেখেছি কিনা ঠিক মনে করতে পারছে না। ভেবেছিল রিজুর মা কোনো আটফোসের মফস্বলী গৃহিণী হবেন, কিন্তু সামনে থেকে দেখে ধারণাই বদলে গেল। রিজু যেমন স্মার্ট,
তার মাও এই বয়সে দারুণ স্মার্ট, বেশভূষা, কথাবার্তা, অঙ্গভঙ্গি সবতেই মার্জিত রুচিশীলতার ছাপ ফুটে উঠেছে। সুজানার দুজনের অহেতুক কথাবার্তায় বিরক্ত হচ্ছে। সে এসেছে রিজুকে দেখতে, অথচ তার দেখা নেই। ও বলে, রিজু ভাইয়া কোথায় আন্টি? দেখছি না তো। ও তো অফিসে মামনি, আসার সময় হয়ে গেছে। আপনি নাকি অসুস্থ আন্টি, এখন কেমন আছেন? ভালো আছি মা, তোমরা খাটে বসো, আমি 2 মিনিটে আসছি। রেবেকা চলে গেলেন রান্নাঘরে মেহমানদের জন্য নাস্তা প্রস্তুত আনতে। প্রীতি ভাইবা উতরে গেছে সাবলীলভাবে। যতটা ভয়ঙ্কর ভেবেছিল ততটাও নয়, তবুও প্রিয়র মন খারাপ। ও সকলের কথার ধরনেই বুঝেছে ওরা একজন স্মার্ট ও প্রেজেন্টেবল মেয়ে খুঁজছে। প্রিয় সে তুলনায় বেমানানি। হয়তো রিজুর রেফারেন্সে চাকরি হয়েও যেতে পারে, কিন্তু কাজে স্বস্তি কি মিলবে? ভাইবা শেষে প্রিয় অফিসেই রয়ে গেছিল। রিজু ওকে কাজগুলো নিজের হাতে দেখিয়েছে, বলেছে চাকরি হোক বা না হোক দেখতে অসুবিধা কই। তাছাড়া একটা অ্যাসিস্ট্যান্ট ফেলে আমার প্রেশারও কমে যায়। এজন্যই তোমায় এত সাদর করছি, এর বেশি কিছু ভেবো না। আবার দুপুরে রিজুর সঙ্গেই খেয়েছে প্রিয়তি। বিকেলে একসঙ্গে অফিস থেকে বের হয়ে রিক্সা নিল। প্রিয় শুরুতে গাইগুই করলো, আপনি চলে যান, আমি বাসে উঠে চলে যাব। রিজুর সংকোচের কারণ ধরতে পেরে বলল, তুমি এসো তো, দুজনে অনায়াসে বসতে পারবো। প্রিয়ের আপত্তি তুললেও রিজুর সামনে সেসব বাধা টিকল না। অগত্যা একসঙ্গে বসতে হলো। প্রিয় এর আগে শাশির সঙ্গে বাজারে যেতে বেশ কয়েকবার রিক্সায় উঠেছিল। শাশি বাজারে গেলে ওকেই সঙ্গে নিত জিনিসপত্র বহনের জন্য। রিক্সায় ছড়ে বলতো, তোর তো আস্ত একটা রিক্সা লাগবে, ধর আমায়, না হয় পড়ে যাব। সেই সংকোচে প্রিয় একটু সরে সরে বসছিল, যেন রিজুর বসতে অসুবিধা না হয়। রিজু বুঝতে পেরে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এভাবে চাপতে থাকলে পড়ে যাবে তো। পরে তো ঠেলে ফেলে দিয়েছি ভেবে পুলিশে ধরিয়ে নিয়ে যাবে। এই বয়সে মামলা খাওয়ার স্বাদ নেই, নাও ধরে বসো আমায়। প্রিয় হাত ধরল না। শেষমেশ রিজু নিজে ওর ঠান্ডা গরম হাতটা আঁকড়ে ধরল। ঘাম গাড় ঘুরিয়ে দেখতে পেল প্রিয়র ফোলা দুটি গালে শিমুল ফুলের রং ধরেছে। বিকেলের কমলাটে আলোয় সেই রং বড্ড আদুরে দেখাচ্ছে। প্রিয়র লজ্জা বাড়াতে রিজু চাপা এসে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ প্রিয়? প্রিয় অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, না, লজ্জা পাওয়ার ভান করছে, তুমি বরং বানই করো। বেপাশে সত্যি বলার জন্য আমি তো আছি। রিজু বাসায় ফিরতেই দরজা খুলল সুজানা। বেশ অবাক হলো সে। সুজানা বলল, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। তুমি? হঠাৎ উত্তর দিতে দিতে রিজু ঘরে ঢুকে দেখল মায়ের সঙ্গে আইরিন আন্টি বসে আছে। সালাম দিল সে। আইরিন হেসে বললেন, তুমি তো নিজের মাকে পেয়ে আমাদের বলেই গেলে, তাই আমরাই এলাম একটু খোঁজ নিতে। আমাদের সঙ্গে ছিলে, মায়া পড়ে গেছে তো। রিজু সলজ্জে মাথা নেড়ে বলল, ভুলিনি আন্টি, শুধু গুছিয়ে নিতে একটু সময় নিচ্ছিলাম। আমরা বুঝি সাহায্য করতে পারতাম না? তোমাকে আমার ছেলে ভাবি না বুঝি? আইরিনের মমতাপূর্ণ কথায় রেবেকা খানম ভীষণ খুশি হলেন। সেই খুশির রেশ ধরে বিকেলে রিজু তার মাকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার কথা থাকলেও সঙ্গ নিল আইরিন ও সুজানা। কথায় আছে, যত মাথা তত মতো, আর যত মতো তত বিশৃঙ্খলা। এক্ষেত্রেও তাই হলো। কিছু কিনতে গেলে আইরিন ও সুজানার মতামত চাইতে গিয়ে রেবেকা খানম বিভ্রান্ত হয়ে গেলেন। শেষমেশ কেনাকাটা তেমন হলো না। তবে চারজন মিলে ভালো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো। সন্ধ্যা হয়ে যাওয়ায় সুহাস এলো মা বোনকে নিতে। সুহাসের ভাবভঙ্গি খুব একটা সহজ মনে হলো না। যেন রিজুর পরিবারের সঙ্গে মা বোনের এই সখ্য তার কিছুটা অপছন্দ হলো। বাড়ি ফেরার পথে আইরিন মেয়েকে বেশ ভালোমতো বোঝালেন, সে যেন স্কুল ছুটির পরে পথে মাঝে মাঝে রেবেকা খানমের সঙ্গে দেখা করে যায়। সুজানা এর অর্থ না বোঝার মতো বোকা নয়, বরং মা যে তার পছন্দকে গুরুত্ব দিচ্ছেন তা ভেবেই সে খুশিতে আটখানা। বুঝল সুহাসও। বিরক্তি নিয়ে বলল, এত কৌশল খাটিয়ে লাভ নেই মা। রিজুকে আমি চিনি, তোমার এ কৌশল কাজে দেবে না। কেন? রিজুর কি কোনো পছন্দ আছে? থাকতেও পারে, এই যুগে তো আর এসব অসম্ভব নয়। আইরিন আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ভাবির কাছ থেকে জেনেছি আমি, রিজুকে বিয়ে দেওয়ার জন্য ভাবছেন। ছেলের নিজের পছন্দ নেই, মায়ের পছন্দসই মেয়েকেই বিয়ে করবে। আইরিন তখনই মনে মনে ঠিক করে ফেললেন রেবেকা খানমকে দাওয়াত করে খাওয়াবেন। মেয়েটাকেও এবার টুকটাক রান্না শেখাতে হবে। প্রিয়র চাকরিটা হয়ে গেছে। নতুন চাকরির খবরটা সে শুরুতেই দিল চাচাকে। বাহারুল সাহেব রাতে খাওয়ার পর দাঁত খোঁচাতে খোঁচাতে বললেন,
এতদূর কষ্ট করে পড়লি, একটা সরকারি চাকরির চেষ্টা কর, এখন আজেবাজে চাকরিতে ঢুকে যদি পড়ালেখা না হয় তাহলে তো এত বছরের পরিশ্রম বৃথা। টিউশনি করতি ওইটাই তো ভালো ছিল। প্রিয় তার টিউশনি চলে যাওয়ার সংবাদ ইচ্ছে করেই জানায়নি। এখন জানালো, আমার টিউশনিটা চলে গেছে। তাই তো চাকরি খুঁজছিলাম। পরে রিজু ভাইয়ের অফিসে হয়ে গেল। খুবই ভালো চাকরি, স্টুডেন্ট এমপ্লয়ীদের পড়াশোনার সুযোগ আছে। রিজুর নাম শুনে আইরিন এবার কথা বললেন, রিজুর অফিসে তুই চাকরি পেলি কি করে? তোর যোগ্যতা কি রিজুর সমান? সত্যি করে বল তো ঘটনা কি? রিজু ভাইয়ের সমান যোগ্যতা নেই। কিন্তু একটা অফিসে সবার তো সমান যোগ্যতার প্রয়োজন পড়ে না। একই কর্মক্ষেত্রে শ্রমিক আর অফিসার থাকে। তাদের যোগ্যতা আলাদা থাকে কিন্তু সবাই মিলেই তো কাজের অংশ। এখানেও তেমন আর কি। তোকে চাকরি দিল কে? রিজু। চাচির কথার সুর প্রিয়র কেন জানি ভালো লাগলো না। নারীমন সহজেই পরিস্থিতি বুঝে ফেলে। প্রিয় তাই একটু ঘুরিয়ে উত্তর দিল, এপ্লাই করে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম পরশুদিন। টিকে গেছি। আগামীকাল জয়েন। সকাল সকাল উঠতে হবে। তাড়াতাড়ি শুয়ে পড়ি গিয়ে। প্রিয় কথা কাটিয়ে চলে গেল। আইরিনের মনের সংশয় যেতে চায় না। স্বামীকে বললেন, এই মেয়ে ওরা শিখে গেছে, সুহাসের বাপ। এতদিন পরের ডিমে তা দিয়েছি। এখন যদি বিপথে যায় আমাদেরই বদনাম হবে। সুজানার বিয়ে দিতে পারবো না। ডানা বেশি মেলার আগেই ছেটে দেওয়া উত্তম। পরের ঘরে গিয়ে যত পারে উড়ুক। এবার ব্যবস্থা নাও। বাহারুল সাহেব স্ত্রীর কথায় ভাবুক হয়ে পড়লেন। আন্ডারস্কোর। আজ অফিসে প্রথম দিন প্রিয়র। নতুন এক চাকরিতে ঢোকার আগে আপন মানুষদের দোয়া নিতে হয়। আপন বলতে প্রথমেই যাদের বোঝায় তেমন একজন আছেন অবশ্য। কিন্তু তার সঙ্গে প্রিয়র যোগাযোগ প্রায় শূন্য। মানুষটা মাঝে মাঝে ফোন দেয়, খরচা পাঠাতে চায়। কি তীব্র আত্মসম্মানে প্রিয় প্রতিবারই তা নিতে অস্বীকৃতি জানিয়ে দেয়। খরচা না দিয়ে একটু আশ্রয় কি দিতে পারত না? সবার সুখে থাকার অধিকার ছিল, প্রিয়র কি ছিল না? চোখ মুছে পুরাতন আলমারিটা খুলল সে। টাকা না নিলেও প্রতি ঈদে মা প্রিয়র জন্য পোশাক পাঠায়। প্রিয় খুব একটা পরে না। সুজানা চাইলেও শাড়ি ব্যতীত অন্য পোশাক নিতে পারে না। কারণ প্রিয়র শরীরের মাপ ওর ছিপছিপে গরনে হয় না। সুজানা মাঝে মাঝেই আফসোস করে এই নিয়ে। কেন যে চাচি রেডিমেড জামা কিনে পাঠায়? আনস্টিচ পাঠালে সুজানা নিজের মাপে বানিয়ে নিত। অফিস করার জন্য ফরমাল পোশাকের অভাববোধ করাই আজ মায়ের দেওয়া গত ঈদের একটা জামা বের করল প্রিয়। হালকা লেবু রঙের সুতি সালোয়ার কামিজ, লম্বা চুলে একটা বিনুনি, মুখে ফেস পাউডার, চোখে টানা কাজল। এই তার পরিপাট্য রূপ। নিজের সৌন্দর্য সে ঘটা করে দেখে না এমন নয়। প্রায়ই সময় কেটে যায় নিজেকে দেখতে দেখতেই। কিন্তু স্থূলতার ভাঁজে সৌন্দর্য ম্লান হয়ে যায়। এমন তো নয় প্রিয়র কোনো খুঁত আছে, সে কোনো কিছুতে অকেজো। আর 5টা মেয়ে যা পারে সেও তা পারে। তবে কেন পাত্তা পায় না? সৌন্দর্যের মাপকাঠি কারা তৈরি করলো? তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেন মোটা, কালো, বেটে কিংবা রোগাদের তাচ্ছিল্যের ভাগে ফেলল। প্রিয় চাচা চাচির কাছে দোয়া নিয়ে বের হলো। সুহাসের বাইক আছে। প্রথম দিন বিধায় সুহাস আগ্রহ করে প্রিয়কে পৌঁছে দিতে এলো। অফিসের সামনে পৌঁছাতেই সুহাসের বাইকের সামনে আচমকা একটা মেয়ে এসে পড়ল। হুট করে ব্রেক করায় প্রিয় ও সুহাসও বেকায়দায় পড়তে পড়তে সামলে নিল। সুহাস রাগত সুরে বলল, রার কি আর কোনো উপায় নেই ম্যাডাম? সকাল সকাল আমার বাইকটাই পেয়েছিলেন ঈদ করতে? মেয়েটা পিছালা পথে পড়ে গেছে। প্রিয় গিয়ে তাকে ধরল। জিজ্ঞেস করল, কোথাও লেগেছে আপনার? মেয়েটা প্রিয়র কথার জবাব না দিয়ে ফোঁস করে উঠে সুহাসের দিকে তাকালো। বলল, আপনি করতে আর কাউকে পান নাই সকাল সকাল? আমার এই চাক্কার তলে পিষতে মন চাইছিল। সুহাসও তেরে এলো, এই মহিলা, সবাই সাক্ষী আপনি আমার বাইকের সামনে এসেছেন। আবার আমার সঙ্গে ফাপড় নিচ্ছেন? মেয়েটা দ্বিগুণ ভেজে সুহাসের মুখোমুখি হয়ে বলল, কে মহিলা? কাকে মহিলা বলছেন? মহিলা তো আপনার মা। সুহাস ব্যঙ্গের হাসি হেসে বলল, তাহলে আপনি পুরুষ? সরি, পোশাক দেখে মহিলা ভেবে ফেলেছিলাম। মেয়েটা অক্ষম রাগে মেঝেতে পা ঠুকে বলল, এক্সকিউজ মি? আমি একটা বাচ্চা মেয়ে। বয়স মাত্র 20। কল মি মেয়ে, নট মহিলা। একে তো মা, করতে আসছেন আবার জেন্ডার নিয়ে অপবাদ দেন। নেহাত অফিসের সময় হইয়া গেছে। না হলে এক্ষুনি থানায় যাইতাম। প্রিয় দুজনের যুক্তিহীন ঝগড়া বাড়তে দিল না। সুহাসকে টেনে সরিয়ে মেয়েটিকে বলল, আমরা ভীষণ দুঃখিত আপু। ঘটনাটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এতে আমাদের কারোই দোষ নেই। মেয়েটা যেমন চট করে রেগেছিল তেমনি চট করে ঠান্ডা হয়ে গিয়ে বলল, তুমি খুব সুইট। আমি বুঝতে পেরেছি। তোমার সাথের লোকটা বোঝেনি। ওকে বোঝাও প্লিজ।
বুঝিয়ে দেব। এরপর মেয়েটা হাইহিলে গটকটিয়ে অফিসের ভেতর ঢুকে গেল। সুহাস রেগে বলল, তুই দুঃখিত বললি কেন? দোষ তো ওই মহিলার। প্রিয় হেসে ফেলল, তো সারাদিন ঝগড়া করতে দাঁড়িয়ে? এটা কি শোভনীয় হলো? মাঝে মাঝে সম্মানের কথা ভেবেও তর্ক ছাড়তে হয়। অফিসে লেট হচ্ছে, রওনা হও। সুহাস চলে যাওয়ার আগে শুভেচ্ছা জানিয়ে গেল। নতুন পরিবেশ, নতুন মানুষদের মাঝে ভীষণ অস্বস্তি ও উৎকণ্ঠা নিয়ে পা পড়ল প্রিয়র। শুরুতেই বসের কাছ থেকে একটা অভ্যর্থনা ও উৎসাহমূলক বিবৃত শুনল সে। সেখানে ওই মেয়েটিকেও দেখতে পেল। মেয়েটা নিজেই এসে বলল, আরে তুমি এখানে নতুন? জি আপু, আমিও নতুন। গত মাসে জয়েন করেছি। আমার নাম চারু। তোমার নাম? প্রিয়তি। কোনো প্রয়োজন হলে বলো, আমি তোমার পাশের ডেস্কে আছি। ধন্যবাদ আপু। চারু নামের লম্বা শ্যামলা বর্ণের মেয়েটি চলে যাচ্ছিল। ফিরে তাকিয়ে বলল, তোমার সাথের লোকটা কে ছিল? ভাইয়া। তোমার ভাইটা কুচুটে, কিন্তু তুমি ভালো। আই লাইক ইউ। আসি। চারু চলে গেল। তার পায়ের হাই হিল বার দুয়েক বেঁকেও গেল। প্রিয় তা খেয়াল করে বুঝল কেন সুহাসের বাইকের সামনে পড়ে গেছিল। মনে মনে হাসল সে। প্রিয় বর্তমানে রয়েছে রিজুর কেবিনে। তাকে ডাকা হয়েছে 30 মিনিট হলো। এই 30 মিনিট রিজু একটানা তাকে কাজের ব্রিফ দিয়েছে। কথা থামতেই প্রিয় বলে উঠল, আপনাকে স্বল্পভাষী ভাবতাম, স্যার। আপনি তো দারুণ টকেটিভ। রিজু হেসে হাতঘড়িটা ঢিলে করতে করতে বলল, কাজের প্রয়োজনে সবই হতে হয়। আপনাকেও হতে হবে, মিস প্রিয়তি। প্রিয় আশ্চর্যের সঙ্গে হেসে বলল, আপনি আমার নামটা সুন্দরভাবে উচ্চারণ করলেন, স্যার। কর্মক্ষেত্র বলে কথা। তা অবশ্যই। প্রিয় বিজ্ঞের মতো মাথা দুলিয়ে চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিল। রিজু টেবিলের এক কোণে রাখা হলুদ জারবেরা ফুল দেখিয়ে বলল, আপনার ড্রেসের সঙ্গে এই ফুলের রংটা মিলে গিয়েছে, খেয়াল করেছেন? প্রিয় তাকালো ফুলগুলোর দিকে। বলল, করেছি। রিজু ল্যাপটপে চোখ রেখে বলল, বোধ হয় ওরা আপনার কাছেই যেতে চাইছে। নিয়ে নিতে পারেন। প্রিয় সরু চোখে চেয়ে বলল, ফুলের রং ড্রেসের সঙ্গে মিলতেই পারে। তাই বলে আপনার ফুল আমি কেন নেব, স্যার? রিজু চোখ রাখল প্রিয়র চোখে। চেয়ারে একটু হেলে বসে বলল, কারণ পুরুষের চেয়ে নারীদের হাতেই ফুল বেশি মানায়, মিস প্রিয়তি। তাছাড়া ফুলেরা ফুলের জগতেই সুন্দর। প্রিয় চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে অকপটে বলল, আপনি কি আমায় ফুল দিতে চাইছেন, স্যার? ফুলগুলো একটা বাচ্চা মেয়ে বিক্রি করছিল। মেয়েটার মায়ের ওষুধ দরকার বলে খুব সাধল। তাই কিনে নিয়ে এলাম। কিন্তু এখন এর সঠিক অবস্থান খুঁজে পাচ্ছি না বলে আপনাকে সাধা। প্রিয় মুচকি হেসে বলল, ফুল যাকে তাকে দিতে নেই। সঠিক অবস্থান খুঁজে পেলে সেখানেই পৌঁছে দেবেন। আমি আসি। কেবিন থেকে বেরিয়ে প্রিয় দেখল লাঞ্চ টাইম হয়ে গেছে। পকেটের খুচরো কিছু টাকা সম্বল করে অফিস বের হলো সে। দেখল টঙের দোকানের বেঞ্চিতে পা তুলে বসে চায় বনরুটি ডুবিয়ে খাচ্ছে চারু। প্রিয়কে দেখে হাত নাড়ল দামাল মেয়েটি। প্রিয় মুচকি হেসে এগিয়ে গেল। চারু গম্ভীর গলায় বলল, এখানে বসো আপু। প্রিয় পাশে বসতেই চারু আবার বলল, তুমি যে বয়সে আমার চেয়ে বড় সেটা আগে বলনি তো। সকালে আমায় আপু ডেকেছিলে বলে ভেবেছি জুনিয়র হবে। খাটোখুটো দেখে তো বয়স বুঝতে পারিনি। ম্যানেজার সাহেব ভুলটা ধরিয়ে দিলেন। প্রিয় হেসে উঠল, অচেনা কাউকে আপু বলে ডাকাটাই ঠিক মনে হয়েছিল। তাছাড়া তুমি যে লম্বা, উচ্চতার বিচারে তো বড়ই হলে। লম্বা, রোগা, কালো বলে লোকে শাকচুন্নিও ডাকে, হা হা। তুমি যে আপু ডেকে সম্মান দিয়েছ তাতে এই বান্দা চির কৃতজ্ঞ। যাই হোক এখন আমায় নাম ধরে ডেকো। আচ্ছা ডাকবো। বলো তো কি ডাকবে? চারু। চারু গৌরবের সঙ্গে বলল, আই লাভ মাই নেম। আমার মা বই পড়তে খুব ভালোবাসত। চারু নামটা তারই রাখা। বলতো এই নামে একটা সাহিত্যিক ব্যাপার আছে। ভালোবাসত। তোমার মা কি নেই? চারু হাসি ধরে রেখেই জবাব দিল, জীবজগতে নেই। মনোজগতে বহাল তবিয়তে আছে। প্রিয় এই ছোট্ট কথাটার দ্বারা চারুর প্রতি আরো বেশি মুগ্ধ হল। মায়ের প্রসঙ্গ উঠলে বেদনায় ছেয়ে যায় ওর মন। অন্যদিকে মাতৃহীনা চারু মায়ের বাস্তবিক শূন্যতাকে কি দারুণভাবে মানিয়ে নিয়ে হাসিমুখে আছে। এখানেই শ্যামলা বর্ণের মেয়েটিকে প্রিয়র কাছে বিশেষ মনে হল। প্রিয় নিজের জন্য চা ও বনরুটিই নিল। চারু বলল, তুমি কি আমার দেখাদেখি নিলে? চাইলে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারো। না, এটা আমার প্রিয় খাবার। বাড়ির বাইরে থাকলে চা, রুটি, কেক, কলা এসব দিয়েই নাস্তা করি। চারু মুখ কুঁচকে বলল, এসব আমার মোটেও প্রিয় নয়। তাহলে খাচ্ছ কেন? টাকার মায় খেতে হয় গো। কিন্তু আমার যখন অনেক টাকা হবে তখন আর এসব খাবো না। বড় বড় রেস্টুরেন্টে গিয়ে সব ভালো ভালো খাবারগুলো অর্ডার করে খাবো। বিল কত এলো সে নিয়ে চিন্তাও করব না।
কিন্তু যখন সত্যিই হাত ভরে টাকা আসবে তখন দামি খাবারে খরচা করতে ইচ্ছে করবে না। ভাববে বাঁচিয়ে রাখি, দরকারে কাজে আসবে। প্রিয়র কথায় চারু ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করল। বলল, আমরা বাঙালি বোকা মেয়েরা এভাবেই তো সব স্বাদ আহ্লাদকে ফাঁকি দিয়ে এক জীবন পার করে দেই। এখন আর দেই না, যা ইচ্ছে হয় করে ফেলি। আমি না খেলে, না ঘুমালে, অসুস্থ হলে কারো কিছু আসবে যাবে না, ক্ষতিটা আমারই হবে। তাই কারো জন্য নিজের ক্ষতি করি না। চায়ের চুমুকের সঙ্গে লাঞ্চ টাইম শেষ হলে প্রিয় ও চারু আবারও কাজের জগতে ফিরে গেল। অফিসের প্রথম দিনটা ভালোমতোই উতরে গেল প্রিয়র। অফিস থেকে বেরিয়ে কিছুটা সামনে এগোলেই বড় রাস্তা। সেখান থেকে বাস পাওয়া যায়। সিএনজি, রিকশাতে গেলে খরচ বেশি। তাই বাস ধরার উদ্দেশ্যেই হাঁটছিল প্রিয়। পেছনে থেকে ছুটে এসে পায়ে পা মেলালো রিজু। আমার জন্য ওয়েট করলে না কেন, অপ্রিয়? অফিসের স্যারের পদ থেকে সদ্য ছুটি নিয়ে পুরনো পদে আসীন হওয়া রিজুর কণ্ঠের অসন্তোষ মনোযোগ এড়াল না প্রিয়র। পথের দিকেই চোখ রেখে অকপটে বলল, উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে নিম্নপদস্থ কর্মচারীর সখ্য অফিস প্রাঙ্গণে বেমানান, রিজু ভাই। ঠিক যেমন অফিসে আপনি আমায় অপ্রিয় ডাকতে অপারগ। বাহ, কথা যেন পপকর্নের মতো ফুটছে। আপনি গুরু, আপনার থেকেই শেখা। তাই, গুরু বলছো, গুরুদক্ষিণা দিতে পারবে তো? এ কথায় প্রিয় একটু বেকায়দায় পড়ল। আওর চোখে চেয়ে আমতা আমতা করে বলল, কি দক্ষিণা চান? প্রিয়র মুখভঙ্গি দেখে হেসে ফেলল রিজু, সেটা না হয় সময় মতোই বলবো। রিজুর হাতের হলুদ জারবেরা ফুলটা এতক্ষণে দৃষ্টিগোচর হলো প্রিয়র। রিজু সেটাকে আলগোছে প্রিয়র বিনুনির গোছায় গুজে দিয়ে বলল, মনে হলো ফুলটির জন্য এর চেয়ে সঠিক অবস্থান আর পাওয়া যাবে না। প্রিয়র চলার গতি থেমে গেছে আচমকা। বিকেলের কমলাটে রং চুয়ে পড়েছে যেন ওর তুলতুলে উজ্জ্বল গালের ওপর। প্রিয় চোখ তুলে চাইল না, কিছু বলল না। রিজু ফুল গোজা শেষে স্মিত সুরে স্বগতোক্তি করল, অফিসের প্রথম দিনের শুভেচ্ছা জানাতে ফুল দিলাম, তুমি আবার অন্য কিছু ভাবনি তো? প্রিয়র মনে হচ্ছে সে নিঃস্ব অবস্থায় পথ চলতে চলতে হঠাৎ করে অমূল্য কিছু কুড়িয়ে পেয়েছে যেন। নতুবা এভাবে চোখে জল আসবে কেন? জল লুকাতে অন্যদিকে ফিরে বলল, অন্য কিছু ভাবিনি, রিজু ভাই। আপনি নিশ্চিন্তে থাকুন। অফিস শেষে বাড়ি ফেরার পর প্রিয়তি দেখল মালেকা বেগম তার জন্য অপেক্ষা করছেন। তিনি প্রিয়তির একমাত্র খালা। মায়ের সঙ্গে প্রিয়র দেখাদেখি ও কথা বন্ধ থাকলেও খালার সঙ্গে কালেভদ্রে দেখা সাক্ষাৎ হয়। খালার আগমনের পেছনেও যে মায়ের হাত আছে তা প্রিয় জানে। মালেকা বেগম বঞ্জিকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন। প্রিয়কে আদর করে পাশে বসিয়ে বললেন, কিরে মা, তুই নাকি চাকরি নিয়েছিস? এত দুঃসময় চলতেছে বলবি না? আমরা কি সব রে গেছি? কথাটা আইরিনের গায়ে লাগলো বেশ। জবাব দিতেও কার্পণ্য করলেন না। দুঃসময় বলতে কি বোঝাতে চাও, মালেকা? ওরে কি খেতে দেই না? অভাবে রাখছি বলতে চাও? মালেকা হাসিমুখে জবাব দিলেন, সব কথা নিজের গায়ে মাখো কেন, আইরিন? কিভাবে রাখছো তা কি জানি না, না দেখি না? আর আমি আসলে সব সময় কাছে ঘুরঘুর করো কেন? আমাদের একলা ছেড়ে দেও না। ভয় পেও না। তুমি যেভাবে ছোট থাকতে ফুসমন্তর দিয়ে মেয়েটারে মায়ের থেকে মুখ ফিরায় রেখে নিজের ঘরের বান্দি বানায় রাখছো, আমি সেইভাবে তোমার বিরুদ্ধে ফুসমন্তর দেব না। আইরিন ফোঁস করে জ্বলে উঠলেন। এই অযাচিত মেহমানটিকে তিনি একদমই সহ্য করতে পারেন না। আবার মালেকার ধারালো জবানকে ভয় করেন। তাই মালেকা এলে তিনি সর্বদা এদিকে কান পেতে থাকেন। কে জানে কোন কুবুদ্ধি দিয়ে যায় মেয়েটাকে। তিনি মালেকার কথার জবাবে লাফ দিয়ে এগিয়ে এসে এক হাতে প্রিয়র বাহু ঝাঁকিয়ে বলল, আমি কি তোকে মায়ের বিরুদ্ধে ফুসমন্তর দিয়েছি? বলেছি মায়ের সাথে দেখা না করতে? তোর খালা এসে আমাকে এই কথা শোনায় কোন সাহসে? মালেকাও জবাব দিতে ছাড়লেন না, ওকে বলতে হবে কেন? উপরের দিকে চাইলেই বোঝা যায় আকাশের অবস্থা। তার জন্য অন্যকে জিজ্ঞেস করতে হয় না। মুখ খুলাইও না আইরিন। তুমি যে কোন স্বার্থে প্রিয়েরে নিজের সংসারে ধরে রাখছো তা কি জানি না? জোকের মুখে একদলা নুন পড়ল। কথার বাণে পরাজিত আইরিন ফোঁসফোঁস করতে করতে স্থান ত্যাগ করলেন। প্রিয় সবটাই নীরবে দেখল। আগে যখন খালা এলে চাচি ঝামেলা করতেন, ও কেঁদে ফেলত। খালাকে মানা করত যেন না আসে। কেননা তিনি চলে গেলে তো চাচি প্রিয়র সঙ্গেই বোঝাপড়া করবেন। তবে এখন আর দুজনের মাঝে সে প্রবেশ করে না। প্রিয় জানে চাচির সীমাবদ্ধতা কোথায়, এমনকি জানে খালার সীমাবদ্ধতা। তাই কাউকেই থামানোর প্রয়োজন অনুভব করে না। ওদের সীমাবদ্ধতাই ওদের থামিয়ে দেয়। মালেকা আইরিনের প্রসঙ্গ ছেড়ে বললেন, মা ফোন দিলে ধরিস না কেন? এটা বলতে পাঠিয়েছে তোমায়? বুবুর পাঠাতে হবে? আমি কি আমার বঞ্জিকে দেখতে আসতে পারি না? পারবে না কেন? কিন্তু প্রতিবার এসে আরেকজনের হুকুম তামিল করো তো, তাই বললাম।
মালেকা প্রিয়র দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সংসার সামলেই তো জীবন পার হয়ে যায়। তার মাঝখান থেকে যখন সময় বের করে তোকে দেখতে আসতে চাই, তখন যদি বুবু তোর জন্য কোনো খবর পাঠায়, সেটা কি হুকুম তামিল করা হয় নাকি? আমি ভাই স্পষ্ট কথা বলি, জগতে সবাই সবার স্বার্থটাই আগে দেখে। আমার স্বার্থ আমার সংসার, তাই ওটাকে সামলেই অন্য কিছুর জন্য সময় বের করি। তোর চাচা চাচি তাদের স্বার্থের জন্যই তোকে রেখেছে। কিছুটা বাধ্যও হয়েছে, না হলে তোর আর যাওয়ার জায়গা ছিল কই? ওদেরই আশ্রয় দিতে হতো। তোর বাবা মা রা যাওয়ার পর তোকে নিয়ে যখন বুবু এ বাড়িতে ছিল, কম কষ্ট করেনি। বুবু বুঝে গেছিল এভাবে জীবন চলবে না, তাই দ্বিতীয় বিয়ে করে নিরাপত্তা খুঁজেছিল। ভেবেছিল নিজে থিতু হয়ে তোকেও কাছে রাখবে। কিন্তু ততদিনে চাচা চাচি মিলে তোর মনটাকে বিষিয়ে দিয়েছে বুবুর প্রতি। দোষ কাকে দেব? ভাগ্যকে দিতে পারি। তোর বাবা না মা রা গেলে তো আর এত কিছু হতো না। প্রিয় উঠে দাঁড়িয়ে বলল, জীবন তো মানিয়ে নেওয়ার, তাই দোষারোপ করা ছেড়ে দিয়েছি। নিজের ভালোর জন্য যা করা উচিত তাই করছি। মালেকা খুশি হয়ে বললেন, তোর চিন্তাভাবনায় কত বদল এসেছে রে প্রিয়। আগে তো শুধু কাঁদতি। যাক আলহামদুলিল্লাহ, আমি চাই তুইও নিজ স্বার্থ বুঝে চলতে শেখ। তাহলে আর চিন্তা নেই। চা খাবে খালা? খাবো, তবে বাইরে। তোকে নিয়ে বেরোবো। প্রিয় রাজি হলো। খালা যতবার আসেন প্রিয়কে সঙ্গে নিয়ে বের হন। বাইরে ভালোমন্দ খাওয়া দাওয়া করেন। কিন্তু ওর চাচা চাচির বাড়িতে পানীয় স্পর্শ করেন না। আন্ডারস্কোর। সন্ধ্যার সন্নিকটে বাড়ি ফিরল রিজু। মায়ের টেস্টের রিপোর্টগুলো হাসপাতাল থেকে আনতে গিয়ে দেরি হয়ে গেছে। রিপোর্টগুলো নিয়ে পরবর্তী তারিখে আবার হাসপাতালে যেতে হবে। রেবেকা ছেলের জন্য খাবার প্রস্তুত করে বসে আছেন। রিজু গোসল সেরে ফিরতেই বললেন, রিপোর্ট দেখে কি বুঝলি? বুঝতে পারছি না। ডাক্তার দেখালেই নিশ্চিত হতে পারবো। শুধু শুধু টাকা নষ্ট। এগুলোকে বলে বয়সের দোষ। সবারই হয়, তাই বলে পানির মতো টাকা খরচ করতে হবে? রিজু মায়ের কথায় পাত্তা দিল না। রেবেকা আবার বললেন, তার চেয়ে তুই আমায় বৌমা এনে দে। তোর চিন্তা, সংসারের চিন্তা কমে গেলে দেখবি এমনিতেই সুস্থ হয়ে গেছি। রিজু উত্তর না দিয়ে মুচকি হাসল শুধু। রেবেকা আবার বললেন, আজকে সুহাসের মা বোন এসেছিল দুপুরে। রিজুর ভ্রু কুঁচকে গেল, হঠাৎ ওরা দাওয়াত দিয়ে গেল? আমাকে নাকি রেঁধে খাওয়ানোর ইচ্ছে ওনার? শুক্রবারে তোকে নিয়ে দুপুরে যেতে বলেছে। মা মেয়ে বেশ ভালো। আচ্ছা যাব। মেয়েটাকে নিয়ে দুঃখ করছিল খুব। 16 না পেরোতেই মানুষের নজরে পড়তে আরম্ভ করেছে। রিজু অগুরুত্বপূর্ণ কথার মতোই দায়সারা উত্তর দিল, অন্যের নজর কাড়ার ইচ্ছে থাকলে সুনজরের পাশাপাশি কুনজরও সইতে হবে। মেয়েটাকে তো বেশ চালাক চতুর মনে হলো। আগেভাগে বিয়ে দিয়ে দিতে চায়। আমাকেও বলল যেন ভালো পাত্র পেলে জানাই। রিজু এবার ভ্রুকুটি করল, তুমি আবার সুজানাকে নিয়ে বেশি ভাবতে যেও না। যাদের মেয়ে তারাই ভাবুক, আমাদের এত কথা শুনে কাজ নেই। আমারও তো একটা বিবাহযোগ্য ছেলে আছে। ভাবনা কি কম? ভাবনা কমিয়ে দেব। শুধু একটু দোয়া করো আমার জন্য। সবটা যেন সহজ হয়ে যায়। রিজু মাকে সামান্য ইঙ্গিত দিয়েই সরে পড়ল। রুমে ঢুকে প্রিয়তির ফোনে কল করে বলল, হ্যালো অপ্রিয়, তোমার কি কারো প্রিয়তমা হতে ইচ্ছে করে? আন্ডারস্কোর। সন্ধ্যা 7টা। সুহাস অফিস থেকে ফেরার পথে একটা মেয়েকে রাস্তার পাশ দিয়ে দিশেহারার মতো দৌড়াতে দেখে কিছুটা অবাক হল। নগরবাতির আলোয় বোঝা গেল একটা কুকুর মেয়েটিকে তাড়া করেছে। রাত বিরেতে একটা বিপন্ন মেয়েকে ফেলে চলে যেতে ইচ্ছে করল না সাহায্যপরায়ণ সুহাসের। সে বাইক টেনে ছুটন্ত মেয়েটার কাছে নিয়ে স্পিড কমিয়ে বলল, বাইকে উঠুন। ধরতে পারবে না। মেয়েটি লাফিয়ে বাইকে উঠতেই সুহাস স্পিড বাড়িয়ে মুহূর্তেই সেখান থেকে হাওয়া হয়ে গেল। কিছুদূর এগিয়ে একটা লোকারণ্য গলিতে বাইক থামালো সুহাস। মেয়েটি বাইক থেকে নেমে কৃতজ্ঞ সুরে বলে উঠল, অনেক ধন্যবাদ ভাই। আপনি না থাকলে আজকে 14টা ইঞ্জেকশনের তা খাওয়া কনফার্ম। বলতে বলতে থেমে গেল মেয়েটি। সুহাসও হেলমেট খুলে ভ্যাবাচেকা খেয়ে গেল। দুজন দুজনের দিকে চেয়ে একই সঙ্গে বলে উঠল, আপনি? একই দিনে দ্বিতীয়বার সাক্ষাৎ হতে পারে এটা ওদের ভাবনার বাইরে ছিল। সুহাস বিরক্তি নিয়ে বলল, আমার বাইকের সামনেই বারবার আপনাকে বিপদে পড়তে হয়? চারুও কঠিন গলায় বলল, কেন? আপনার বাইকের সামনে বিপদে পড়তে কি স্পেশাল পারমিশন দরকার পড়ে? আমার তো সন্দেহ হচ্ছে আপনি আমায় ফলো করেন। সুহাস তাচ্ছিল্যে হেসে উঠল, নিজেকে আয়নায় দেখেন নিয়মিত? দেখি। দেখি বলেই আমার গা দিয়ে ঘামের দুর্গন্ধ বের হয় না। সুহাস চরম বিব্রতবোধ করল। তার গায়ে আসলেই ঘামের দুর্গন্ধ। কটমট করে বলল, আপনি একটা চরম অকৃতজ্ঞ মেয়ে। আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করলাম, তার জন্য কৃতজ্ঞ হওয়ার বদলে আমার গায়ের ঘামের গন্ধ বিশ্লেষণ করছেন?
চারু মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নেড়ে বলল, আপনিও ভালো মানুষ না। না হলে একজনের উপকার করার পর তার পূর্ব পরিচয়ের জেরে খোঁচা মারতে আসতেন না। সকালে আপনার জন্যই সবার সামনে পড়ে গিয়ে মান ইজ্জত প্লাস্টিক হয়ে গেছিল। তার ওপর সরিও বলেননি, তাই আমিও ধন্যবাদটাও উইথড্র করলাম। সমান সমান। টাটা। চারু উল্টো ঘুরে পথের বাঁকে মিলিয়ে গেল। সুহাস হতভম্ব হয়ে বিড়বিড় করল, আস্ত ধরিবাজ মেয়ে। প্রিয়তি কি কখনো কারো প্রিয়তমা হতে চেয়েছে? চেয়েছে বই কি। আর 5টা মেয়ের যেমন ভালোবাসা পাওয়ার স্বাদ থাকে, ওরও তেমন আছে। বরং অন্যদের চেয়ে বেশি আছে। কেননা অন্যরা পেয়ে অভ্যস্ত, আর প্রিয়তি না পেয়ে তৃষ্ণার্ত। কারো ভালোবাসা ওকে কেন্দ্র করে থাকবে, কেউ ওকে বিশেষ অনুভব করাবে, ওকে হৃদয়ের সর্বোচ্চ আসনে ঠাঁই দেবে, এমন আকাঙ্ক্ষা মনের গোপন কুঠুরিতে তালাবদ্ধ করা আছে। একদিন বিশেষ একজন সেই তালা খুলে দখল করে নেবে সবটা অনুভূতি। সেই একদিন আদৌ আসবে তো? অন্তরে তার সীমাহীন শঙ্কার রাজত্ব সদা। রিজুর ছোট্ট প্রশ্নে হুট করেই সেই শঙ্কা বিশালাকা ধারণ করেছে। উত্তরে চট করে হ্যাঁ বলে দেওয়ার ক্ষমতা হলো না। বলল, সাধ করার আগে সাধ্যটাও যে দেখতে হয়। রিজু ভাইয়া, তোমার সাধ্য নেই বলছো কেন? এতদিনেও বোঝেননি, যে মেয়েকে বিয়ে দিতে পরিবারের কষ্ট হয় সে মেয়ের সাধ আর সাধ্য কতটুকু তা কি আর বলার অপেক্ষা রাখে? বিয়ে দিতে কষ্ট কেন? আমি দেখতে হাতি, হয়তো ভাবে সবার খাবার একাই খেয়ে ফেলি। আমার বাবা নেই, মাও বলতে গেলে নেই। পরিবার বর্জিত, আশ্রিতাকে দরদ সবাই দেখায়। কিন্তু দরদ দেখানো আর আপন করে নেওয়া এক নয়। এটা তো অন্যের চোখ দিয়ে নিজেকে দেখা। আমি জানতে চাই তোমার চোখে তুমি নিজেকে কিভাবে দেখো? সত্যি করে বলো, নিঃসংকোচে বলো। প্রিয়তি অনেকটা সময় চুপ রইল। এরপর বলল, আমি আমাকে দেখি একটা গোছালো, ভদ্র, সচ্চরিত্রা ও গুণী মেয়ে হিসেবে। যার মেদবহুল শরীরের ভেতর একটি সুন্দর মন আছে। যে তাচ্ছিল্য পাওয়ার কষ্ট জানে বলে কাউকে তাচ্ছিল্য করে না, সকলের প্রতি শ্রদ্ধাশীল, স্নেহশীল। যে আঘা ত পেতে পেতে ক্ষয়ে গেছে বলে কখনো কারো মনে আঘা ত না দেওয়ার চেষ্টা করে। যে অন্যের দায়িত্বহীনতার শিকার হতে হতে ক্লান্ত বলে নিজের ওপর আসা যে কোনো দায়িত্ব গুছিয়ে পালন করতে পারে। আমার একটি আকণ্ঠ তৃষ্ণার্ত মন আছে। যে মনে তৃষ্ণা জাগে ভালোবাসার, তৃষ্ণা আপন ঠিকানার, তৃষ্ণা আপন মানুষের, সর্বোপরি তৃষ্ণা সুখের। কিন্তু আমি বেড়ে উঠেছি গঞ্জনা সহ্য করে। লোকে আমাকে 2 বেলা ট্রমাটাইজ করেছে এই বলে। তোর মা নাকি তোকে ফেলে আরেক লোকের হাত ধরে চলে গেছে। তুই কোন চালের ভাত খাস রে প্রিয়? 1 বস্তায় মাস যায়। কুরবানির মোটাতাজা গরুর মতো থুলথুলে শরীর তোর। হাঁটলে মনে হয় মাটি কাঁপছে। শাড়ি পরলে তোকে বস্তার মতো দেখায়। গালে গোশত বেড়ে তোকে বুড়ি বুড়ি লাগে। বুড়ো বর ছাড়া কেউ তোকে নেবে না। কেউ জানতে চায় না আমার পছন্দ কি, আমি কি চাই। বরং সবাই তাদের রুচির বহিঃপ্রকাশ ঘটায় আমার ওপর। লোকের চোখে সৌন্দর্যের মাপকাঠিতে পড়িনি বলে আমার কি রুচি নেই? আমি ফেলনা? আমার চরিত্রের ইতিবাচক গুণগুলো আমি অর্জন করেছি নিজ যোগ্যতায়। অথচ সেগুলো আড়ালে চলে যায় এই মেদওয়ালা শরীরের পেছনে। এই সমাজের প্রতি আমার বুক ভরা অভিমান। সেই অভিমান শুধু সৃষ্টিকর্তার কাছেই প্রকাশ করি। আমার দাদি সব সময় বলতেন আমি মায়াবী। আমি সেই কথাই মনে প্রাণে বিশ্বাস করে তারপর আয়নায় তাকাই প্রতিবার, যেন নিজের প্রতি বিতৃষ্ণা না জন্মায়। কারণ লোকের কথায় যেদিন থেকে নিজেকে ঘেন্না করতে শুরু করব, সেদিন থেকে বেঁচে থাকাটা আরো কষ্টকর হয়ে উঠবে। তার চেয়ে আমি বাস্তবতা মেনে নিয়েছি। লোকের মুখ তো আটকাবে না, নিজের কানটাই বন্ধ করে নেওয়ার চেষ্টা করছি। রিজু হেসে বলল, নিজের অবস্থান মেনে নিয়ে খুশি থাকার পথ খোঁজা, এইটুকু পারে না বলে কত মানুষ যে ধুকে ধুকে রে। আমি খুব করে চাইতাম তোমার মাঝে নিজেকে ভালো রাখার আত্মবিশ্বাসটা জন্মাক। জেনে ভালো লাগছে, অবশেষে খুঁজে পেয়েছ। কিন্তু খুঁজে পেলেই তো হবে না, প্রয়োগ ঘটাতে হবে। তা পারছো কই? ধীরে ধীরে পারবো। আমার খালা একটা কথা বুঝিয়ে গেছেন আজ। জগতে সবাই নিজ স্বার্থটাই দেখে। যে দেখে না, সে হলো বোকা। তাকে সারা জীবন ঠকতে হয়। তাই অন্যের অনিষ্ট না করে, অন্যকে না ঠকিয়ে নিজের ভালোটা বুঝে নেওয়াটাই শ্রেয়। আমি কথাটা মনে মগজে গেঁথে নিয়েছি। রিজু প্রসন্ন হল। বলল, তোমার খালাকে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ জানাতে হবে। প্রিয় ভ্রুকুটি করল, আপনার পক্ষ থেকে কেন? আমার কাজ সহজ করে দিল তাই। তা কোন কাজ? আছে আছে, তার আগে উত্তর দাও। তোমার কি প্রিয়তমা হতে ইচ্ছে করে? প্রিয়তি লাজুক হল, তবুও স্পষ্ট করে কথাটা বলা প্রয়োজন মনে করেই লজ্জা গিলে নিয়ে বলল, প্রিয়তমা হতে চাওয়ার আগে আগে আমাকে নিশ্চিতভাবে জানতে হবে, আমার প্রতি ব্যক্তিটার অনুভূতিটা আসলে ভালোবাসা নাকি সহানুভূতি থেকে সৃষ্ট দরদ?
এটুকু নিশ্চয়তা পেলে বোধ হয় উত্তরটাও সহজ। এরপর আর কথা এগোলো না। প্রিয় কাজ আছে বলে ফোন রেখে দিল। রিজু ডুবে রইল আত্মদ্বন্দ্বে। আন্ডারস্কোর অল্প কিছুদিনের মধ্যেই প্রিয়তি অফিসের কাজ বুঝে নিয়েছে। এরপরেও যখন সমস্যা মনে করে চারুর সাহায্য নেয়, চারু কখনো বিরক্তি প্রকাশ করে না। মেয়েটি সাহায্যপরায়ণ। অনার্সে ভর্তি হলেও পড়াশোনার সঙ্গে তার সদ্ভাব কম। অফিসের বাইরে সব সময় কেয়ার করি না ধরনের একটা মনোভাব নিয়ে চলে। অফিসের ভেতর কেউ দেখলে মনে করে মেয়েটি বেশ ধৈর্যশীল, বাইরে দেখলে অবশ্য ধারণা পাল্টে যায়। ঘটনাটা ঘটল বিকেলবেলা। অফিস টাইম শেষ হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রিয়তি। বাস স্ট্যান্ড অবধি হাঁটা পথ। রাস্তার পাশ দিয়ে সতর্কতার সঙ্গেই হাঁটছিল সে। হুট করে একটা বাইক পেছনে থেকে ধাক্কা দিয়ে তাকে পথে ফেলে দিল। গণপি টুনি খাওয়ার ভয়ে অদক্ষ চালক একটানে বাইক নিয়ে পালিয়ে গেল। চারু ঘটনাটা দেখতে পেয়ে ছুটে এলো। পথের ওপর সজোরে ছিটকে পড়েছে প্রিয়। মুখটা ব্যথায় নীল হয়ে গেছে। চারু এসে প্রথমে বাইকওয়ালাকে উদ্দেশ্য করে কিছু কান গরম করা লি ছুঁড়ে দিয়ে এরপর প্রিয়কে আগলে ধরল। প্রিয় পায়ে ব্যথা পেয়েছে। পড়ে গিয়ে কোমরেও লেগেছে। হাঁটতে কষ্ট হচ্ছিল। চারু হাসপাতালে যাওয়ার কথা বলল। প্রিয়র মনে সংশয়, না জানি কত টাকা খরচ হয়। অথচ হাত খালি, তাই হাসপাতালে যেতে রাজি হলো না। হাত পা ঝাড়া দিয়ে বলল, আমি ঠিক আছি। বাড়িতে ওষুধ আছে, খেয়ে নিলেই ব্যথা কমে যাবে। আছে, রার ওষুধও নিজেই লাগিয়ে নিতে পারবো। মুখে বললেও হাঁটতে গিয়ে প্রিয়র দাম বেরিয়ে যাওয়ার জোগাড়। চারু বুঝতে পেরে একটা রিকশা ডেকে ওকে সঙ্গে নিয়ে উঠল। প্রিয় বলল, তোমায় কষ্ট করতে হবে না, আমি চলে যেতে পারবো। তোমায় ভরসা পাচ্ছি না। সমস্যা নিশ্চয়ই হচ্ছে, কিন্তু লুকোচ্ছ। বাড়ি গিয়ে তোমার পরিবারকে জানিয়ে আসবো। প্রিয়র আপত্তি সত্ত্বেও চারু ওকে বাড়ি পৌঁছে দিতে গেল। বাড়ির সামনে রিকশা থামতেই চারু ওকে ধরে নামিয়ে ভেতরে নিয়ে গেল। আইরিন মেজাজ খারাপ হয়ে আছে। এটা অবশ্য নতুন কিছু না। যেদিন কাজের চাপ বেশি হয়ে যায় সেদিনই উনার মেজাজ খারাপ থাকে। আজ কাজের চাপ বেশি, কারণ আগামীকাল মেহমান দাওয়াত করেছেন। সেসব রান্নার পূর্বপ্রস্তুতি চলছে আজ। রিজু ও তার মায়ের আসার কথা ছিল গত শুক্রবার। ডাক্তারের ডেট পড়ায় তারা আসতে পারেনি। এই সপ্তাহে আসবে বলেছে, তাই এত আয়োজন। একগাদা কাজ প্রস্তুত রেখেছেন প্রিয়তি আসলেই তাকে দিয়ে করাবেন বলে। প্রিয় যখন ঘরে ঢুকলো আইরিন ভালোমতো না দেখেই রান্নাঘর থেকে গোজগোজ করে উঠলেন, আসছে নবাবজাদি। সারাদিন একলা খেটে মরি, আর তারা রাজকার্য করে বাড়িতে পায়ের ধুলা দিতে আসে। জলদি হাত মুখ ধুয়ে এসে মাছ মুরগিগুলো পিস করে কেটে দে। এরপর মশলা বাটতে হবে। অনেক কাজ বাকি আছে, আমি আর একলা পারি না। প্রিয় চরম বিব্রত হল। আইরিন চারুর উপস্থিতি টের পাননি, বেশ বুঝেছে। অপ্রস্তুত হেসে বলল, আমার চাচি হন। কাজের চাপ বেশি বলে মাথা এলোমেলো হয়ে গেছে আর কি। চারু প্রিয়কে একটা চেয়ারে বসিয়ে দিয়ে গলা উঁচিয়ে বলল, আন্টি, প্রিয়তি আপু অ্যাক্সিডেন্ট করেছে, একটু দেখে যান। আইরিন ছুটে এলেন। অবাক হয়ে বললেন, কি হইছে? প্রিয় তড়িঘড়ি বলল, রাস্তায় পড়ে গিয়ে একটু চোট পেয়েছি। একটু না অনেকটাই। বাইকে ধাক্কা দিয়েছে, চারু জোর গলায় বলল। তার ধারণা ছিল চাচি হয়তো চিকিৎসা বা ওষুধের কথা বলবে। কিন্তু আইরিন মুখ বেজার করে বললেন, ও, হাত পাও ভাঙে নাই তো? না। প্রিয় জবাব দিল, তাইলে মাছগুলা কাটতে বসো, এখনো তাজা আছে। বলে আইরিন চলে গেলেন। চারু বলল, এ কেমন কথা? একবার পাশে বসে শরীরের অবস্থা জানতে চাইল না? প্রিয় হাসিমুখে কথা ঘোরাতে চাইল। সুহাস তখনই বাড়িতে ঢুকল। প্রিয়তি বলল, আমার চাচাতো ভাই। তুমি তো চেনোই ভাইয়াকে। চারু ও সুহাস একে অপরকে দেখে মুখ কুঁচকে ফেলল। চারু একবার আইরিনের দিকে তাকিয়ে আবার সুহাসকে দেখল। বিড়বিড় করে বলল, আচ্ছা, তাহলে এই গাছের ফল ওটা। ঠিকই আছে, গাছ যেমন ফলতো তেমনই হবে। সুহাসের সঙ্গে চারুর দেখা হয়েছে দুইবার, কোনো না কোনো অঘটনের মাধ্যমে। আর দুইবারই চারুর কার্যক্রম দেখে সুহাস মনে মনে মেয়েটাকে আধপাগল ভেবে নিয়েছে। হয়তো চারুও তাই। এবারের দেখা হওয়াটা অতি সাধারণ বলেই কেমন একটা খাপছাড়া লাগছে। সুহাসকে দেখে চারুও চুপ হয়ে গেছিল। এদিকে প্রিয়তি প্রথমবার বাড়িতে আসা চারুর জন্য নাশতা আনতে চাইলে চারু উঠতে দিল না। বলল, রাখো তোমার ফর্মালিটি। এই পা নিয়ে বেশি নড়াচড়া করার দরকার নেই। দুদিন টানা রেস্ট নিলেই দেখবে ক্যাঙ্গারুর মতো লাফাতে পারছ। সুহাস চলে যাচ্ছিল। চারুর কথা শুনে থমকে গিয়ে বলল, পায়ে কি হয়েছে, প্রিয়? প্রিয় ঠোঁট উল্টে বলল, রাস্তায় পড়ে গেছি। বাইকের ধাক্কা খেয়ে। বাক্যটা সম্পূর্ণ করে দিল চারু। প্রিয় কৃতজ্ঞতার সুরে বলল, চারু আমাকে নিয়ে এলো বাড়িতে।
এত করে বললাম কিছু হয়নি, মেয়েটা শুনলই না। সুহাস উদ্বিগ্ন মনে এগিয়ে এলো। পাটা দেখতে চাইলে প্রিয় নিষেধ করল। সুহাস তবুও সন্নিগ্ধ, লুকাস না গা, ধি। ভালো করে বল বেশি চোট পেয়েছিস কিনা। চারু ফোড়ন কেটে বলল, চোট পেলেও বাকি, এখন তো আপুকে দিয়ে মাছ, মাংস সব কাটাবেন। আহত মানুষটাকে একটু রেস্ট করতেও বলেনি কেউ। সুহাসের বুঝতে বাকি রইল না কিছু। মায়ের আচরণের জন্য নতুন মেয়েটির সামনে লজ্জিত হলো বেশ। সে গলা উঁচিয়ে বলল, তুই ঘরে গিয়ে রেস্ট কর। প্রিয় শুরুতে রাজি হতে পারল না। জলে থেকে কুমিরের সঙ্গে যেমন লাগা যায় না, তেমনি এক বাড়িতে থেকে চাচির সঙ্গে ঝামেলা করা যায় না। শত হোক তিনি প্রিয়কে আশ্রয় দিয়েছে। সেই কৃতজ্ঞতা বোধ থেকে প্রিয়রও কিছু দায়বদ্ধতা আছে। কিন্তু আজকের পরিস্থিতি দায়বদ্ধতা প্রকাশের নয়। তাই নিজের শরীরের মায় সুহাসের কথা মানতেই হলো। কিন্তু মানলেন না আইরিন। ছেলের কথা শুনে জলে উঠে বললেন, মায়ের কষ্ট চোখে পড়ে না তোর? সারাদিন খেটে মরছি, রাতে হাঁটুর ব্যথায় কাতরাই, সেগুলো দেখিস না? আরেকজন চাকরির নাম করে সারাদিন বাইরে থেকে এসে কাজ দেখে অসুস্থতার নাটক সাজায়, সেগুলো দেখে দরদ উথলে ওঠে। সুহাস বিরক্ত সুরে বলল, আমি আগেই বলেছি একজন বুয়া রাখো। তাহলে এত ঝামেলা হয় না। বুয়া রাখবো, টাকা কি গাছে ধরে? দুটো টাকা আয় না করে শুধু ব্যয় করলেই হবে? সুহাস এবার ভাবুক গলায় বলল, আমার কথা তো সেটাই। যে মানুষ না পারতে দুটো টাকা ব্যয় করে না, সে আজ এত মাছ, মাংস এনেছে কি কারণে? আইরিন এ কথায় যেন সামান্য টলে গেলেন। তবে দমে গেলেন না। বললেন, ঘরে বিয়ের যোগ্য মেয়ে থাকলে এসব করতেই হয়। তোর মাথায় এসব ঢুকবে না। কাল রিজুরা যেন আসে সেটা নিশ্চিত কর। সুহাস তাচ্ছিল্য করেই যেন বলল, এসব করে কোনো লাভ নেই, মা। ওই মাছ তোমার বড়শিতে গাঁথবে না। সেটা না হয় আমাকেই বুঝতে দে। বড়শিতে না হলে জাল দিয়ে ধরব। সুহাস ও তার মায়ের চেঁচামেচি ঘরে বসে টুকটাক শুনতে পেল চারু। সোগতক্তি করে বলল, এটা চাচি না কেচি? ক্যাচক্যাচ করে যাচ্ছে। প্রিয় শুনতে পায়নি সে কথা। বলল, একা একা কি বিড়বিড় করছো? তোমার সৌভাগ্যের প্রশংসা করছি। প্রিয় আমতা আমতা করে বলল, একটা সংসারে থাকলে এগুলো হয় রে, বোন। কেউ কারো মনের মতো হতে পারে না। আমার কথা বাদ দাও। অফিস শেষে ক্লান্ত শরীরে বাড়ি না গিয়ে এতদূর চলে এলে। বাড়িতে টেনশন করবে না? চারু সরল হাসল। বলল, আমার অপেক্ষায় কেউ নেই। মানে? মানে পরিবার বলতে যাদের বোঝায়, বাবা মা, তারা কেউই নেই। প্রিয় করুণ চোখে চাইল। সে চোখের ভাষা বুঝতে পেরে চারু হাত তুলে বলল, আরে মা, রা যাওয়ার কথা বলিনি। আসলে বেঁচে আছে কিনা তাও জানি না। প্রিয় কপাল কুঁচকে বলল, জানো না কেন? শুনেছি বাপটা নেই, সা করত। মা হতদরিদ্র ঘরের হয়েও নিজ চেষ্টায় একটু লেখাপড়া শিখেছিল, বই পড়তে খুব ভালোবাসত। রুচিও নাকি বেশ শৌখিন ছিল। আমার নে, সা খোর বাপের নজর গেছিল মায়ের ওপর। তাই কৌশলে চরিত্রে বদনাম দিয়ে বিয়ে করেছিল। সেই থেকে মায়ের রুচিতে অরুচি ধরল। বর বেকার, তাই লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো। পাশাপাশি বরকে নে, 60 টাকা দিতে হতো। না দিলে মা ধর করত। মা সবই মেনে নিয়েছিল। কিন্তু আমার ছোট ভাইটা পেটে আসার পর নাকি বাপ পর কি করতে শুরু করে। ছোটবেলায় ভাবতাম পর কি মানে পরের উপকার করা, হা হা। বড় হয়ে বুঝলাম বাপটা খুবই নোংরা মানুষ ছিল। মা তখন থেকেই আলাদা হয়ে যায়। এরপর বাপটা কই নিরুদ্দেশ হয় মা জানত না। কয়েক বছর বাদে মায়েরও নাকি নতুন কেউ জুটেছিল। তাই আমাকে আর ভাইকে নানির কাছে ফেলে তিনিও নিরুদ্দেশ। আমার অবশ্য ছোটবেলার স্মৃতি স্পষ্ট মনে নেই। বাবা মায়ের চেহারাটাও ভুলে গেছি। ভালোই হয়েছে। না হলে কোনোদিন যদি দেখা হয়ে যেত তারাও লজ্জা পেত, আমিও পেতাম। তার চেয়ে 18 কোটি মানুষের মাঝে লুকিয়ে থাকুক। এতেই মঙ্গল। তাহলে নানি তোমাদের ভাই বোনকে বড় করেছেন? উহু, ব্যবহার করেছেন। মানে? চারু বেশ তাচ্ছিল্যের সুরেই বলল, আমার নানি বেশ শক্ত সামর্থ্যবান নারী ছিলেন। সারাদিন রোদে পুড়েও ক্লান্ত হতেন না। সেই সঙ্গে ছিলেন দারুণ চালাক। তাই তো আমার ছোট ভাইটাকে কোলে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াতেন। প্রিয় মুখে হাত চাপা দিল, কি বলছো? চারু হেসে বলল, নিম্নবিত্ত শ্রেণীর স্বার্থপরতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই আপু। ভিক্ষার টাকা সব নানি কই লুকাতেন তিনিই জানেন। আমাকে আর ভাইকে খেতে দিতেন দুমুঠো ভাত। ওই খেয়েই নানির প্রতি কৃতজ্ঞ ছিলাম। নানির কাছে বহু আবদার করে সরকারি স্কুলে ভর্তি হয়েছিলাম। 12 বছর বয়স যখন, নানি একদিন বললেন, হইছুস বাপের মতো কালাকুলা, দেখতে লাগে কাঠির মতন। তাও যদি গতরে একটু জোয়ার থাকতো তা দিয়া বেডাগো বশ করতে পারতি।
2টা টেকা আয় বার্থ। সেদিন আমি বুঝে গেছিলাম বাইরের চেয়ে ঘরের মানুষটা আমার জন্য বেশি বিপজ্জনক। কিন্তু যাওয়ার জায়গা তো ছিল না। এই কালো, রোগা, লম্বা শরীরটা সমাজের চোখে তাচ্ছিল্যের শিকার হলেও আমার কাছে আশীর্বাদ ছিল। এর জন্যই নানি আমায় দিয়ে কুকর্ম করাতে চেয়েও পারতেন না। পরতাম শার্ট প্যান্ট। অচেনা মানুষ আমায় ছেলে ভাবত। তারপর একদিন রোড অ্যাক্সিডেন্টে নানি মারা গেল। আমি আর আমার ভাই এক অর্থে বেঁচেও গেলাম, আরেক অর্থে কুলো হারালাম। নানির ভিক্ষার জমানো টাকাগুলো পেয়েছিলাম চৌকির তলার মাটি খুঁড়ে। এরপর ভাইকে আর ভিক্ষায় নামতে দেইনি। পানির বোতল, চা বিক্রি, পত্রিকা বিলি, যখন যে কাজে সুবিধা তাই করেছে। নিজে টেনেটুনে পড়েছি। তবে ভাইটাকে ভালো কিছু বানাতে চেয়েছি। আমি ওকে পড়াতাম। ও এখন ঢাকা কলেজে পড়ে হোস্টেলে থাকে। কোনো কাজ করতে দেই না এখন। মাসে মাসে খরচাটা পাঠিয়ে দেই। আর নিজে চলি যাযাবরের মতো। ভাইটা যেদিন বড় একটা চাকরি নেবে সেদিন থেকে আমার অবসর। চারু বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। প্রিয় কাছে এসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নিজেকে এতকাল কত দুঃখী না ভাবতাম। এখন মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া করছি আমায় এত ভালো রাখার জন্য। তোমার কাছে আমার দুঃখ কিছুই না। তোমার প্রতি আমার সম্মান বেড়ে গেল বোন। চারু লাফ দিয়ে উঠে বলল, হে, এইসব সেন্টিমেন্টাল আবেগ দেখাবে না। এসব বিষয়কে আমি কখনো দুঃখ ভাবিনি। ভেবেছি চ্যালেঞ্জ। তাই মোকাবিলা করে টিকে থাকার পথটাও পেয়ে গেছি। দুঃখ ভাবলে দুঃখ বাড়ে, পথ আর মেলে না। প্রিয় মুগ্ধ চারুর প্রতি। মেয়েটাকে যত জানে আরও যেন আগ্রহ বাড়ে। ওর ইচ্ছে করল চারুকে আজ নিজের কাছে রেখে একটু যত্ন করে। কিন্তু সে নিজেই আরেক জনের সংসারে থাকে, চারুকে রাখলে চাচির রোষানল বাড়বে বই কমবে না। ওর দ্বিধার মাঝে চারু হুট করে বলে উঠল, তোমার ঘরটা ভালো লেগেছে। আজ বরং আমি এখানেই থেকে যাই। তোমার অসুবিধা হবে না তো? প্রশ্ন করলেও উত্তরের অপেক্ষায় রইল না চারু। বিছানায় পা উঠিয়ে শুয়ে পড়ল। অন্যদিকে প্রিয় পড়ে গেল দুর্বিপাকে। চাচিকে কি বলে মানাবে? প্রিয় পা খুঁড়িয়ে বের হলো রুম থেকে। চারু বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করল তখনই। রুম থেকে বের হয়ে কোনো দিশা পেল না। পাশের রুমের দরজা খোলা দেখে সেখানে উকি দিয়ে দেখল এটাচ বাথরুম আছে। কোনো কিছু না ভেবে চারু সেই বাথরুমে ঢুকে গেল। ঘরটা ছিল সুহাসের। মিনিট খানেক পরেই সুহাস ঘরে ঢুকে দরজা আটকে দিল। সুহাস ব্যক্তিগতভাবে খুব একটা গোছালো না হলেও পরিচ্ছন্নতা নিয়ে খুবই সতর্ক। অফিস থেকে ফিরে ঘর্মাক্ত শরীরটাকে জলে না ধুলে তার চলে না। নিজের প্রতিদিনের পোশাকটা প্রতিদিন ধোয়ার অভ্যাস ছোটবেলা থেকেই, তাই ঘরের ছিটকিনি আটকে শরীরের সমস্ত পোশাক খুলে সুহাস কোমরে গামছা প্যাঁচিয়ে নিল। এরপর পরিধেয় পোশাকগুলো একত্র করছিল ধোয়ার জন্য। অঘটনটা তখনই ঘটে গেল। চারু বাথরুমের ছিটকিনি খুলে বেরিয়ে আসতেই দুজনে মুখোমুখি হল। দুজনেই ভড়কে গেল। তবে চিৎকারটা শুরুতে দিল সুহাস। হাতে ধরা ঘামে চিটচিটে হয়ে যাওয়া শার্টটাকে এমনভাবে বুকের ওপর মেলে ধরল যেন তার ইজ্জত লুট হয়ে যাওয়া থেকে রক্ষা করছে। চারু চোখ সরিয়ে ভড়কানো কণ্ঠে বলল, এই মিয়া, আপনি এখানে কি করেন? সুহাস বিপন্ন অবস্থাতেও দাঁতে দাঁত চিপে বলল, প্রশ্ন আমার। তুমি এই বাথরুমে কি করো? চারু চোখ বড় বড় করে চেয়ে বলল, বাথরুমে কি করে জানেন না? আবার জিজ্ঞেস করেন। ছি, ছি, আপনি এত খারাপ। আরে ভেতরে কি করো সেটা জানতে চেয়েছি নাকি? আমার ঘরে, আমার বাথরুমে কেন এসেছো সেটা জানতে চেয়েছি। এটা আপনার বাথরুম, এই জন্যই ব্যাডা ব্যাডা কটু গন্ধ লাগছিল। সুহাস শার্টটা ভালোমতো পরে নিয়েছে ততক্ষণে। চারুর কথায় কপাল কুঁচকে বলল, ব্যাডা ব্যাডা কটু গন্ধ মানে? একে তো বিনা পারমিশনে আমার বাথরুম ইউজ করেছো, আবার আমারই সামনে বদনাম করছো। সে কথায় চারুর বিশেষ ভাবান্তর হলো না। সত্যিটাকে যদি বদনাম ভাবেন আমার তো কিছু করার নেই। আসলেই বদনাম বলছি কেন, তুমি তো অপমান করছো। মিনিমাম ভদ্রতা জ্ঞান থাকলে কারো পক্ষে এমন বলা সম্ভব হতো না। যাই হোক, আমি তো আর বাড়ি বয়ে আসা গেস্টকে অপমান করতে পারি না। তার ওপর আমার বোনকে বাড়ি পৌঁছে দিয়েছ। তোমার সম্মানার্থে সব মেনে নিয়ে বলছি কেউ দেখার আগে ঘর থেকে বেরিয়ে যাও। চারু চলে যাওয়ার জন্য রীতিমতো হাঁসফাঁস করছিল। মুখে না বোঝালেও মনে মনে সে চরম বিব্রত। তাই কথা ঘোরাতে অপমানমূলক কথা বলতেই হলো। সে বুকে হাত চেপে হাঁপ ছেড়ে যেই না চলে যাওয়ার জন্য পা বাড়াল, অমনি দরজা ধাক্কানোর আওয়াজ পাওয়া গেল। চারু সুহাস দুজনেই চমকে গেল। চারু বলল, আপনি দরজা আটকেছেন কেন? সুহাস দিশেহারা হলো ক্ষণিকের জন্য। চারু জোরে কথা বলে উঠতেই ওকে আস্তে কথা বলার ইশারা দিয়ে নিজেও নিচু স্বরে নামল, আওয়াজ করো না। বাইরে কেউ জানলে দুজনেই সে যাব রে বোকা। চারু বলল, হে হো। চারুকে ফা, সা, নো এত সোজা না।
আমরা কেউ জানতাম না, সুতরাং এটা দুর্ঘটনা। আমি এক্ষুনি দরজা খুলছি। চারু পা বাড়াতেই সুহাস প্রথমবারের মতো চারুর হাত টেনে ধরল। অনুরোধের সুরে বলল, আবোলামি বন্ধ করে কাজের কথা শোনো। খাটের নিচে ঢোকো, রোগা পাতলা আছো, অনায়াসে ঢুকে যাবে। চারু রাজি হলো না, বেঁকে বসে বলল, কেন? আপনি ঢোকেন, আমি দরজা খুলি। সব বিষয়েই তোমায় জিততে হবে? তোমাকে কেউ ঘরে ঢুকতে দেখেনি বলেই তো আমরা এক ঘরে আটক। কিন্তু আমাকে ঢুকতে দেখেছে বলেই এখন ডাকতে এসেছে। আমার জায়গায় তুমি দরজা খুললে কি হবে ভাবতে পারছো? দরজার বাইরে কে ধাক্কাচ্ছে সেটা ওরা জানতো না। এবার কণ্ঠস্বর শোনা গেল, প্রিয়তি। চারুর চিন্তার অবসান ঘটল। প্রিয়তি আপুকে বুঝিয়ে বলা কোনো ব্যাপারই না। সে তো জানেই সুহাস ও চারুর ব্যাপারটা কেমন। সুতরাং হাতটা ছাড়িয়ে চারু সোজা ছুট দিল। দরজা খুলে চারু পাথরের মূর্তি বনে গেল। প্রিয় একা নয়, ওদের দেখতে পেল সুজানাও। প্রিয়তির পেছনে দিয়ে যাচ্ছিল সে, ভাইয়ার ঘর থেকে অপরিচিত এক মেয়েকে বের হতে দেখে থমকে গেল। তার চেয়েও বেশি থমকাল সুহাসের পোশাক দেখে। শার্টের সব বোতাম খোলা, নিম্নার্ধে একটা গামছা পেঁচানো। সুজানা সঙ্গে সঙ্গে চিৎকার করে বাড়ি মাথায় তুলল। আন্ডারস্কোর সকাল থেকেই প্রিয়তি রান্নাঘরে ব্যস্ত ছিল। মেহমান আসবে 2 জন অথচ রান্নাবান্না হয়েছে প্রায় 25 জনের। প্রিয় অবাক হয়ে জিজ্ঞেস করেছে এত কেন? আইরিন সে কথার জবাব না দিয়ে বলেছেন, সবুর কর জানতে পারবি। এরপর প্রিয় বেশি ঘাটায়নি। গত দিনের অ্যাক্সিডেন্টের ধকলে রাতে তার শরীরটা খুব বেশি খারাপ হয়েছিল। সকালে উঠে ভেবেছিল একবার ডাক্তার দেখাবে। এর মাঝেই চাচি এসে হুকুম জারি করলেন আজকের রান্নাটা প্রিয়তিকেই করতে হবে। আইরিন প্রতিবারই কাউকে দাওয়াত করলে প্রিয়কে দিয়ে রান্না করান। কারণ প্রিয়র রান্নার স্বাদ অতুলনীয়। পাশাপাশি আইরিনকেও ঝামেলা পোহাতে হয় না, পরিশ্রম কম হয়। প্রিয়তি আইরিনের হুকুমের ওপর টু শব্দটি করেনি। কোমরের নিচ থেকে পা অবধি ব্যথা নিয়ে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত রান্নাবান্না করেছে। মেহমান এলো দুপুরে। রিজু ও রেবেকা ফল, মিষ্টি, দই নিয়ে এসেছে। আইরিন নতুন একটা শাড়ি পরে ছুটে এসে হাসিমুখে বললেন, কষ্ট করে এত কিছু আনার কি দরকার ছিল? রেবেকাও হেসে বললেন, কষ্ট তো আপনাদের দিতে এসেছি। কষ্ট কিসের? আমি তো খুশি হয়েছি। বাহারুল সাহেব আজ বাড়িতে আছেন। কিন্তু ভাবভঙ্গি অত্যন্ত গম্ভীর। মেহমানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি ঘরে চলে গেলেন। রেবেকা এই বাড়িতে নতুন আসলেও রিজুর যেহেতু বেশ কিছুদিন থাকার অভিজ্ঞতা আছে, তাই মনে হলো বাড়ির পরিবেশ আজ অনেক বেশি থমথমে। সে চোখ ঘুরিয়ে প্রিয়তিকে খুঁজল। রিজুর ইচ্ছে আজই মায়ের সঙ্গে প্রিয়তির সাক্ষাৎ করাই। ওরা এসেছে জেনে প্রিয় একবারও বের হলো না কেন? সুহাসকেও দেখা যাচ্ছে না। তবে সুজানা নিজের উপস্থিতি জানান দিল তীব্রভাবে। বাইরে পা রাখতেই তার পারফিউমের সুবাস, চুড়ির রিনিঝিনি ও হাসির সুর চারপাশ দখল করে ফেলল। সুজানা ছুটে এসে রেবেকাকে জড়িয়ে ধরল। আহ্লাদি সুরে বলল, আন্টি, আপনাদের অপেক্ষায় ছিলাম। রেবেকা সুজানার থুতনি ধরে স্নেহের সুরে বললেন, মাশা আল্লাহ, সুজানাকে কি মিষ্টি দেখতে লাগছে। সুজানা লজ্জা পেল। সরে এসে রিজুকে জিজ্ঞেস করল, আমাদের তো বলেই গেছেন, ভাইয়া। রিজু মজা করে বলল, ভুলে গেছি আসলেই। তোমার নামটা যেন কি? সুজানা হেসে ফেলল, আমার নাম সুজি। মনে পড়েছে? রিজুও হাসল, এবার মনে পড়েছে। তুমি তো সুজি। কিন্তু আজকে সুজিতে ময়দার পরিমাণ বেশিই মনে হচ্ছে। সুজানা মুখ গোমরা করে ফেলল। রিজু হেসে বলল, মজা করলাম। তোমায় সুন্দর লাগছে। রিজুরা যতক্ষণ বাড়িতে ছিল, প্রিয়তিকে একবারও দেখা যায়নি। খাওয়ার সময় রিজু বলল, সবাইকে ডাকুন, আন্টি। একসাথে বসি। আইরিন বললেন, সবাই তো আছে। সুহাস, প্রিয়তি কোথায়? এসে অবধি দেখলাম না। সুহাসকে কল দিলাম ধরল না। আইরিন কিছু বলতে চাওয়ার আগেই সুজানা বলে ফেলল, আপু অসুস্থ হয়ে গেছে তো তাই ভাইয়া ডাক্তার দেখাতে নিয়ে গেছে। রিজু অস্থির বোধ করল। তা যেন প্রকাশ না পেয়ে যায় তাই সীমিত সুরে বলল, কি হয়েছে ওর? এবার আর সুজানাকে মুখ খুলতে দিলেন না আইরিন। মেয়েকে চোখে শাসিয়ে এরপর জবাব দিলেন, জ্বর এসেছে। বলেছে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে তাও সুহাস টেনে নিয়ে গেছে ডাক্তারের কাছে। রেবেকা প্রিয়তির নাম শুনলেও আগে দেখেননি। আর না তার সম্পর্কে জানে। খাওয়া দাওয়ার পর যখন পায়েসের বাটি হাতে নিয়ে রেবেকা ও আইরিন গল্প করছিলেন তখন আইরিন জানালেন প্রিয়তির কথা। কিভাবে একটা বাবা মায় ফেলে যাওয়া মেয়েকে উনারা বড় করেছেন। কিভাবে তাকে খাইয়ে পরিয়ে শিক্ষিত করেছেন। এমনকি সামান্য অসুস্থ হলেও হাসপাতালে নিয়ে যান যেমন আজ সুহাস নিয়ে গেলিত্যাদি। পুরো বক্তব্যে নিজেদের মহত্বটাই তিনি তুলে ধরলেন। এরপর কথা উঠল সুজানাত ভবিষ্যৎ নিয়ে।
মেয়েটাকে একটা ভালো পাত্রের কাছে বিয়ে দিতে চান। এই নিয়েই চলল তাদের সাংসারিক আলাপ। অন্যদিকে সুজানাকে তার বাবা পায়েস খেতে ডাকল। সুজানা পায়েস মুখে দিয়েই বলে ফেলল, আপু আজ মিষ্টি বেশি দিয়ে ফেলেছে। রিজু শুনে ফেলল কথাটা। সুজানা পায়েস খেয়ে ফিরে আসতেই জিজ্ঞেস করল, তোমার আপু রেঁধেছে পায়েস? সুজানা সঙ্গে সঙ্গে কথা ঘোরাল, না, রান্না তো মা করেছে, আপু শুধু চিনিটা দিয়েছিল। রিজুর আর কিছু বুঝতে বাকি রইল না। ওরা বিদায় নিল বিকেলের কিছুটা আগে। প্রিয়তি বাড়ি ফিরল তারপর। মেহমান যাওয়ার পরেই ফেরার নির্দেশ দিয়েছিল আইরিন। রান্না করতে করতে এক পর্যায়ে প্রিয়তি দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে বসেছিল। সব রান্না যখন শেষ তখন প্রিয়তি রান্নাঘরের মেঝেতে বসে পা ধরে কাঁদতে শুরু করে। সুহাস সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় ওকে। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে ফিরেছে একেবারে। আইরিন প্রিয়তির ঘরে এসে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, গোসল করে শাড়িটা পরিস, আজকে দেখতে আসবে। প্রিয়তির কাছে এবার স্পষ্ট হলো কেন চাচি এত এত রান্না করিয়েছে তাকে দিয়ে। কিন্তু প্রতিবার তো ফল মিষ্টি দিয়েই কাজ সারেন। এবার হঠাৎ পোলাও, রোস্ট, মাছ, গরুর মাংস, পায়েস এত কিছু করার পেছনে কি কারণ? মনে একগাদা শঙ্কা নিয়েই প্রিয়তি গোসল করল। শাড়িটাও পরল। মাঝে একবার ফোন করল সুহাসের কাছে। সে বাড়ি ফেরেনি। বাড়ি ফেরার মানসিকতা নেই। ফোন রিসিভ করতেই প্রিয় বলল, ভাইয়া প্লিজ একটা আবদার করি, রাগ করো না। বল, তুমি কি একবার চারুর খোঁজ নেবে? ওর ফোন নম্বর আমার কাছে নেই যে খবর নেব। গতকাল রাত করে মেয়েটা বেরিয়ে গেল, আমার না চিন্তা হচ্ছে। অন্যের চিন্তা করে কাজ নেই। নিজের চিন্তা কর, কোথায় আর যাবে, বাড়ি ফিরে গেছে। বাড়ি নেই তো চারুর। মেয়েটা একা একা বড় হয়েছে। একাই থাকে। আপন বলতে একটা ভাই আছে, সে হোস্টেলে থাকে। তাই এত চিন্তা। তুমি বরং রিজু ভাইয়ার কাছ থেকে চারুর ফোন নম্বরটা নিয়ে দাও। আমি কথা বলবো, প্লিজ। সুহাস কোনো কথা না বলে ফোন কেটে দিল। প্রিয়তির মনে জমা হলো দুঃখ। সব তারই জন্য হলো। কেন তার গতকাল অ্যাক্সিডেন্ট হলো, কেন চারু তাকে নিয়ে বাড়িতে এলো, আর কেনই বা রাতে মেয়েটাকে চরিত্র নিয়ে কথা শুনে অপমানিত হতে হলো। প্রিয় মুখ বুজে কেঁদে ফেলল। আন্ডারস্কোর রিজু প্রিয়র ফোনে কল করছে বিকেল থেকে। প্রিয়তি ফোন ধরছে না। চিন্তায় অস্থির হয়ে সন্ধ্যার পর সে আবার এলো সুহাসদের বাড়িতে। কিন্তু এসে যা দেখল তার জন্য প্রস্তুত ছিল না। একঘর ভরতি লোকের মাঝে প্রিয়তি বসে আছে। তার পরনে লাল রঙের শাড়ি। প্রিয়তির পাশেই বসে আছে এক পাঞ্জাবি টুপি পরিহিত পুরুষ। রিজুর আগমন টের পেয়ে প্রিয় চোখ তুলে তাকালো। তার দুই চোখ ভরা জল। যেন স্রোতের মাঝে মাঝে হাবুডুবু খেতে খেতে খড়কুটো দেখল সে। সুজানা রিজুকে দেখতে পেয়ে এগিয়ে আসতেই রিজু প্রশ্ন করল, এখানে কি হচ্ছে? সুজানা উত্তর দিল, আজ প্রিয়তি আপুর বিয়ে। প্রিয়তির হাত পা ঠান্ডা হয়ে গেছে। রিজু যে কাণ্ড ঘটিয়েছে তাতে মাথা তুলে তাকানোর আত্মবিশ্বাসটুকু পাচ্ছে না ও। ওরা বসে আছে রিজুদের ফ্ল্যাটে। সঙ্গে আছে সুহাস। সে বারবার বোনকে বকঝকা করে যাচ্ছে, তুই আমাকে একবার ফোন করে জানাতি। প্রিয়তি বলল, আমি তো পাত্রপক্ষ আসার আগে অবধি ঘটনা ধরতে পারিনি। ভেবেছি শুধু দেখতেই আসবে। চাচি যে। সুহাসের কাছে তার মায়ের বদনাম করতে পারল না প্রিয়তি। তবে সুহাস বুঝে নিল। বলল, এরপরে ফোন দেওয়া যায়নি? সুযোগ পাইনি। সব মহিলারা ঘিরে ধরেছিল। শুধু মনে হচ্ছিল দমবন্ধ হয়ে রা যাব। রিজু সময় মতো না পৌঁছালে কি হতো? আমি অল্প বয়সে স্ট্রোক করে বসতাম। বেয়াক্কেলে মেয়ে। সুহাস গোজগোজ করে যাচ্ছে। এদিকে প্রিয় ভাবছে আসলেই যদি রিজু না পৌঁছাতো তাহলে কি হতো। ওকে কি চাচি জোর করে রে ধরে বিয়ে দিয়ে দিত? সম্ভবত তাই করত। আইরিন স্পষ্ট বুঝে গেছিলেন প্রিয়তির প্রতি রিজুর সফট কর্নার আছে। সেটা অল্প থাকা অবস্থাতেই লাগাম টানা ভালো। কাজেই পথের কাটা প্রিয়তিকে বিদায় করতে তিনি উঠে পড়ে লেগেছিলেন। প্রিয়তিকে না জানিয়েই এক ৩৫ বছর বয়সী প্রবাসীর সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছিল। ভেবেছিল কায়দা করে প্রিয়তিকে গছিয়ে দিতে পারলেই হলো। সে আশায় জল ঢালল রিজু। প্রিয়তিকে ঘর ভর্তি লোকের মাঝখান থেকে প্রায় ছিনিয়ে এনেছে সে। আইরিন অবশ্য পথরোধ করেছিলেন। বলেছিলেন, কিসের জোরে ওকে নিয়ে যাওয়ার সাহস করছো তুমি? রিজু তখন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছে, যে জোর আপনার নেই। ভালোবাসার জোর। জেনে বুঝে হীরা ফেলে তামা বেছে নিচ্ছ? দুদিন বাদে যখন আবেগ ফুরাবে তখন ঠিকই বেমানান হিসেবে ছুঁড়ে ফেলবে। আইরিন যে হীরা বলতে নিজের মেয়েকে বুঝিয়েছে তা আর বলার অবকাশ রাখে না। রিজু বলে, যে হীরা শুধুই প্রদর্শনের বস্তু, যে হীরায় কেটে যাওয়ার সম্ভাবনা আছে তা থেকে দূরে থাকাই ভালো, আন্টি। তাছাড়া আমি তো কোনো ধাতব বাছাই করছি না যে কোনটা বেশি চকচক করছে সেটা নেব।
আমি বাছাই করছি মানুষ, আমি দেখছি তার মন ও মানসিকতা। সৌন্দর্যের বিচার করলেও আমার দুই চোখে প্রিয়তিকে আমি সুন্দরীই দেখি। তবে কি জানেন, সৌন্দর্য একদিন ফুরিয়ে যায় কিন্তু মানুষের ভালো গুণ কখনো ফুরায় না, হারায় না। সৌন্দর্য কোনো যোগ্যতা নয়, সৌন্দর্য শুধুই চোখের ভালো লাগা। তা দিয়ে সংসার চলে না। সংসার চালাতে, জীবনের পথ চলতে একজন উত্তম জীবনসঙ্গীরই প্রয়োজন পড়ে। আমি সেই সঙ্গী হিসেবে প্রিয়তিকেই বেছে নিয়েছি। আইরিন রাগে অন্ধ হয়ে পথরোধ করেছেন প্রিয়তির। বলেছেন, রিজু তোকে ভোলাচ্ছে, প্রিয়। ওর ফাঁদে পা দিস না। তুই বলে দে যাবি না। আমরা তোকে মানুষ করেছি। আমাদের প্রতি কৃতজ্ঞতা নেই তোর? প্রিয় পুরোটা সময় স্বভাবসুলভ শান্তই ছিল। শান্তসুরেই উত্তর দিল, আমি অবশ্যই কৃতজ্ঞ, চাচি। কিন্তু তোমরা যদি এর বিপরীতে আমার থেকে দাসত্ব চাও তখন সেটা আর কৃতজ্ঞতায় আটকে থাকবে না। হয়ে যাবে সুবিধাভোগী। আমি সারা জীবন তোমাদের কৃতজ্ঞতা স্বীকার করব। কিন্তু নিজের সুখ বিসর্জন দিয়ে নয়। প্রিয় রিজুর হাত ধরেছিল শক্ত করে। পেছনে ফেলে এসেছিল সমস্ত সংশয়, দ্বিধা। কিন্তু রিজুর মায়ের মুখোমুখি হতে এখন ভীষণ ভয় করছে। রিজু সেই যে মাকে বোঝাতে ভেতরে গেছে আর আসার নামই নিচ্ছে না। কে জানে কি হচ্ছে সেখানে। আন্ডারস্কোর রেবেকা খানম ধাক্কাটা হজম করতে পারছেন না। শেষমেশ রিজুর দ্বারা এরকম কাণ্ড ঘটতে পারে তাই যেন সবচেয়ে বড় ধাক্কার। ছোটবেলায় খেলতে গিয়ে রাত করে বাড়ি এসে যেভাবে তাকাতো, আজ রিজুর চোখে একই দৃষ্টি। সে এসেই মায়ের হাত ধরে বলেছে, আমি প্রিয়তিকে তুলে নিয়ে এসেছি, মা। মেয়েটা অসুস্থ। আজ থেকে আমি ছাড়া ওর কেউ নেই। যাওয়ার আর কোনো জায়গা নেই। তুমি কি ওকে একটু জায়গা দেবে? রেবেকা থমথমে কণ্ঠে বললেন, যাদের যাওয়ার জায়গা নেই তুই কি তাদের সবাইকে বাড়িতে জায়গা দিবি? সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। বাড়িতে তাদেরই জায়গা দেওয়া হয় যাদের বাড়ির সদস্য বানানো যায়। তোর এই জায়গা দেওয়ার মানেও কি তাই? বিপরীতে রিজু মাথা চুলকে বলে, আসলে মা, আমি অনেক ভেবে দেখেছি। ছোট থেকে আমাকে আদর যত্ন করার জন্য তুমি ছিলে, আছো। কিন্তু ভবিষ্যতে যখন আমায় বিয়ে করাবে তখন আরেক বাড়ির মেয়েটা এসে তোমায় তার মায়ের স্থান দেবে না, এটাই স্বাভাবিক। কারণ সেই মেয়েটা অলরেডি তার মায়ের আঁচল ছেড়ে এসেছে। আর মায়ের রিপ্লেসমেন্ট কেউ হতে পারে না। তোমার রিপ্লেসমেন্ট আমার কাছে কেউ হবে না। দেখা যাবে কিছুদিন না যেতেই তুমি বউয়ের মাঝে কন্যাসুলভ বিনয় দেখতে না পেলে হাজারটা দোষ ধরবে, বউ তোমার মাঝে নিজের মায়ের মতো আদর না পেলে দোষ ধরবে। বউ শাশুড়ি যুদ্ধ শুরু হবে। তাই ভেবে দেখলাম সেদিকে থেকে প্রিয়তি আমাদের জন্য বেটার অপশন। কারণ সে ছোট থেকে মায়ের আদর পায়নি। তুমি ওকে সন্তানের মতো আদর করলে সেও তোমায় মায়ের মতোই আঁকড়ে ধরবে। নিজের মায়ের আদরের সঙ্গে তুলনা দেবে না। বরং আরো বেশি বেশি ভালোবাসবে। আমার সংসারে অশান্তিও হবে না। আর আমি হব সবচেয়ে সুখী মানুষ। আমার সুখটাই তো তোমার কাছে গুরুত্বপূর্ণ, তাই না, মা? ছেলের ধুরন্ধর মন্তব্যের পর থেকে রেবেকা খানম চুপ করে গেছেন। রিজু ভয় পেয়েছিল মা বিষয়টাকে কিভাবে নেবে। আর মা যদি না মানে প্রিয়তিও নিজেকে অযাচিত ভেবে এখানে থাকবে না। অবশ্য রিজু বিকল্প পথ ভেবে রেখেছে। সে অনেকক্ষণ বাদে বসার ঘরে ফিরে আসতেই দুই ভাইবোন উদ্গ্রীব হয়ে তাকালো। রিজু একটু হাসার চেষ্টা করে বলল, আসলে ধাক্কা খেয়েছে তো। একটু সামলে নিতে সময় দাও। সুহাস বলল, সবাই ধাক্কা খেয়েছি। সবারই সামলে নিতে সময় লাগবে। ব্যাপার না, আমি না হয় এখন প্রিয়কে নিয়ে চলে যাই। আন্টির সঙ্গে বোঝাপড়া করে না হয়। রিজু চোখ রাঙাল, আমি মাকে বলেছি এখন থেকে আমি ছাড়া ওর কেউ নেই। আমি প্রিয়তির সব। তুই মাঝখানে ভাইগিরি দেখাতে এসে চাল বানচাল করিস না। যেতে হলে একা যা। প্রিয়তি এখানেই থাকবে। এরপর প্রিয়তির দিকে চোখ রেখে ভ্রু নাচাল রিজু, থাকবে না? প্রিয়র শ্বেত চন্দনরঙা গাল দুটি মুহূর্তেই রক্তচন্দনের রঙে লেপ্টে গেল। সুহাসের সামনে লজ্জায় কোনো উত্তর দিতে পারল না। রিজু সেই অপূর্ব চিত্রটা নীরবে উপভোগ করে কপট রাগের ভান করে চোখ রাঙিয়ে বলল, বেঁধে রাখব। রিজুর বাবা আহাদুজ্জামান খবর পেয়ে পরদিন ভোরেই বগুড়া থেকে ঢাকায় এসে পৌঁছালেন। এসেই তিনি রিজুর কাছে আবহাওয়ার খবর জানতে চাইলেন। রিজু জানালো মা রাতে দরজা খোলেনি। প্রিয়তিকে গেস্টরুমে জায়গা করে দিয়েছে। আর নিজে চিন্তায় ঘুমাতে পারেনি। আহাদুজ্জামান ছেলের বোকামিতে বিরক্ত হয়ে বললেন, একেবারে বিয়ে করে ঘরে তুলতে পারলি না? তাহলেই তো বের করে দেওয়ার কোনো চান্স ছিল না। মেয়েটার অবস্থান শক্ত থাকতো। আমিও না হয় একটু হম্বিতম্বি করে মেনে নিতাম। রিজু হেসে ফেলল। বলল, তোমাদের ছাড়া বিয়ে করব তা কি হয়? আমি তো মেয়ে পালিয়ে আনিনি। তুলে এনেছি। বিয়ে করব সবার সামনে। আর তুমি হম্বিতম্বি করে হলেও যে আমার পক্ষেই রায় দেবে সেজন্যই আগেভাগে সব জানিয়ে রেখেছিলাম। এবার নিজের বউ সামলাও।
তার আগে মেয়েটার সঙ্গে দেখা করা। রিজুকে ডাকতে হলো না। প্রিয়তি সকাল সকাল উঠে নিজের হাতে চা করে এনেছে রিজুর বাবার জন্য। দুজনের কুশল বিনিময় হলো অত্যন্ত স্নেহের সাথে। এমন সময় রেবেকা খানম দরজা খুলে বেরিয়ে এলেন। প্রিয়তি বুক ভরে বাতাস নিয়ে নিঃশ্বাস ত্যাগ করল। রেবেকা খানমের কাছে গিয়ে বলল, আমি দুঃখিত আন্টি, আপনার অনুমতি ছাড়া আপনার রান্নাঘর ব্যবহার করার জন্য। আহাদুজ্জামান ঘাড় নেড়ে বললেন, কত বড় সাহস না বলে রান্নাঘরে ঢুকে চা বানায়। অন্যায় করে ফেলে আর দুঃখিত হয়ে লাভ নেই। কি ভেবেছ, একের পর এক অন্যায় করবে আর মেনে নেব? রেবেকা, তুমি এক্ষুনি এই মেয়েকে শাস্তিস্বরূপ 2 বেলা রান্না করার হুকুম দাও। রেবেকা এত সহজে প্রিয়তিকে রান্না করার অনুমতি দিলেন না। শুধু ছোট করে বললেন, তোমাদের যেমন চাই করো। তিনি চুপচাপ রইলেন আরও একটা দিন। এর মাঝে প্রিয়তির মা ফোন করল প্রিয়তির কাছে। প্রিয়তি রিজুর সঙ্গে বেরিয়ে যাবার পরপরই নাকি আইরিন প্রিয়তির মাকে ফোন করে যা তা বলেছে। মা আরেক লোকের হাত ধরে চলে গেছিল, তাই মেয়েও সেই শিক্ষাই পেয়েছে এমন সব কদর্য কথা বলে গালিগালাজের করেছে। রিজু উনাকে শান্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আম্মু। প্রিয়তির জন্য এখন আমি আছি, আমার পরিবার আছে। আপনি কিন্তু আমাদের বিয়েতে আসবেন। পরদিন সকালে রেবেকা স্বাভাবিকভাবেই সকাল সকাল সাংসারিক কর্মে লেগে পড়লেন। প্রিয়তি সাহস করে কাছে গিয়ে উনার হাত চেপে ধরল। বলল, আন্টি, আমি হয়তো আপনার মনে বিরাট কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে ছোট ভেবে মাফ করে দেবেন। আপনাদের সংসারে আমাকে নিয়ে ঝামেলা হোক আমি তা চাই না। আমি আজই চলে যাব। কথাটা শেষ করে প্রিয়তি চলে যাচ্ছিল। রেবেকা খানম রিজুকে শুনিয়ে বললেন, তোরা শুরুটা কি করেছিস? যে যার ইচ্ছে মতো আসবে, আবার ইচ্ছে মতো চলে যাবে। বাড়িটার কি কোনো শৃঙ্খলা নেই? রিজু বলল, তোমার মনের ওপর চাপ দিয়ে আমরা কোনো শৃঙ্খলা আনব না, মা। প্রিয়তি বরং চলেই যাক। রেবেকা স্বামীকে ডেকে বললেন, মেনে না নিলে তোমার ছেলে সারা জীবন আমাকে দোষারোপ করবে, আমি ওকে পছন্দের মেয়ে এনে দেইনি। তুমি কাজী ডাকো রিজুর বাপ। বিনা পরিচয় কাউকে বাড়িতে রাখার পক্ষে আমি নই। আন্ডারস্কোর। একদিকে যখন প্রিয়তি ও রিজুর বিয়ের তোড়জোড় চলছে, অন্যদিকে সুহাস খুঁজে বেড়াচ্ছে চারুকে। সেই রাতে সুহাসের ঘরে চারু ও সুহাগকে একত্রে আবিষ্কার করার পর আইরিন বাড়ি মাথায় তুলে চারুকে অপমান করেছিলেন। রাস্তার মেয়ে, বাজারি মেয়ে থেকে শুরু করে এমন কোনো বাজে কথা নেই যা বলেনি। বাদ রাখেনি প্রিয়তিকেও কথা শোনাতে। চারুর মুখটা অপমানে বোবা হয়ে গেছিল। সেভাবেই বাড়ি থেকে বেরিয়ে গেছিল মেয়েটা। এরপর থেকে নিরুদ্দেশ। প্রিয়তির কাছে মেয়েটির ইতিহাস শুনে সুহাস নিজেই ওকে খুঁজতে মরিয়া হয়ে গেছে। কিন্তু চারু অফিসেও আর যায়নি। অফিসের নথিতে দেওয়া বাসার ঠিকানায় গিয়ে দেখা গেল সেখানে কেউ থাকে না। প্রতিবেশীর থেকে জানা গেল চারু 1 সপ্তাহ ধরেই বাড়ি ফেরে না। চারুর একমাত্র ভাই, যাকে চারু নিজের সর্বস্ব দিয়ে মানুষ করছিল, পড়াশোনা করাচ্ছিল, সেই ভাইয়ের খোঁজ করতেও গিয়েছিল সুহাস। সেখানে গিয়ে জানতে পারল কিছুদিন আগেই নাকি চারুর ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে মা, কদ্রব্য সমেত। হোস্টেলে থেকে বোনের তো পানি করা টাকায় নেশা করত ছেলেটা। চারু হয়তো নিজের অপমানের ধাক্কা সয়ে নিত, কিন্তু যাকে নিয়ে সারাক্ষণ বড় কিছু করার স্বপ্ন বুনত, সেই ভাইয়ের অধপতনের ধাক্কা সামলাতে পারেনি। সুহাস সেদিন থেকে চারুকে খোঁজা বন্ধ করে দিল। কিন্তু ভেতরে ভেতরে কোথাও যেন একটা ক্ষত নির্বেই তাজা রয়ে গেল। আন্ডারস্কোর। ঢাকায় প্রিয়তি ও রিজুর ছোট্ট সংসারটা গুছিয়ে দিয়ে আহাদুজ্জামান ও রেবেকা দম্পতি বগুড়ায় নিজেদের বাড়িতে ফিরে গেছেন। যদিও প্রিয়তি একদমই যেতে দিতে চায়নি উনাদের। একটা নিজের পরিবার পেয়ে মেয়েটা সবাইকে বুক দিয়ে আগলে রাখতে চাইছে। রেবেকা প্রিয়তির এ ভানহীন, নির্ভেজাল ভালোবাসায় গলে গেছেন খুব অল্প সময়েই। তবে আত্মীয়রা মাঝে মাঝেই খোঁচা মেরে বলে, ছেলের জন্য কি আর মেয়ে পেতে না? একেই স্বাস্থ্যবতী মেয়ে, তার ওপর নেই পরিবার। ছেলেটাকে ভাসিয়ে দিলে। আহাদুজ্জামান সাহেব জবাব দেন, দেশে কোটি কোটি মেয়ে আছে। কিন্তু নসিবে ওই একটাই জোটে যে নির্ধারিত। আমার রিজুর নসিবে প্রিয়তি ছিল। সংসার করবে ওরা। তোমাদের এত লা কেন? আমার বৌমা কি তোমার ঘরের ভাত খেয়ে মোটা হয়েছে? তবুও লোকের মুখ বন্ধ হবার নয়। হয় সামনাসামনি লজ্জা দেবে, নয় আড়ালে ফিসফাস করবেই। তাদেরকে উপেক্ষা করেই জীবন চলতে হয়। অপ্রিয় থেকে প্রিয়তমা হয়ে ওঠা প্রিয়তির সকালটা শুরু হয় স্বামীর বাহুতে লেপ্টে, রাত নামে একে অপরের হৃৎস্পন্দন ছন্দে। রিজু শুধু স্বামী নয়, হয়ে উঠেছে প্রিয়তির পুরো পৃথিবী। সেই পৃথিবীটায় যেন প্রিয়তির কখনো হাসফা না লাগে সেই চেষ্টাতেই মগ্ন থাকে রিজু। প্রিয়তিও স্বামীকে উজাড় করে ভালোবাসা দেয়। প্রিয়তির বিয়ের কিছুদিন বাদেই সুজানা এক জনপ্রিয় টিকটকারের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছিল।
কিন্তু কিছুদিন বাদেই সেই জনপ্রিয় টিকটকার তাকে ছুঁড়ে ফেলে দেয়। সুজানা তাকে বিয়ে করার দাবিতে দফায় দফায় ফেসবুক লাইভে এসে অভিযোগ করে, কান্নাকাটি করে, রিলস বানায়, মিলিয়ন ভিউজ পায়। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে। এতে সুজানার পরিচিতি আরও বাড়ে। ভাইরালের নেশায় পড়ে সুজানা নিজের সঙ্গে পরিবারের সম্মানও বিকিয়ে দিয়েছে। সুহাস পরিবারের বেহাল অবস্থা দেখে নিজেকে আরও বেশি গুটিয়ে নিয়েছে। আইরিন বিয়ের কথা বললেও সুহাস রাজি হয় না, বাড়ি থেকে দূরে সরে যায়। ছেলে মেয়েকে নিয়ে আইরিন দিন রাত কান্নাকাটি করেন আর ভাগ্যকে দোষারোপ করেন। প্রিয়তি রিজুর অফিসের চাকরিটা ছেড়ে দিয়েছিল বিয়ের কিছুদিন বাদেই। এরপর চাকরি নিয়েছিল একটি প্রকল্পভিত্তিক বিদেশি সংস্থায়। সেই সূত্র ধরেই একদিন ঢাকার বাইরে প্রকল্পের কাজে যেতে হয়েছিল। ফিল্ডওয়ার্ক সেরে স্থানীয় একটি স্কুলের সামনে একটু জিরিয়ে নিচ্ছিল প্রিয়তি। সেখানেই কতগুলো বাচ্চাদের মাঝে একটি রোগা, লম্বা শ্যামবর্ণা তরুণীকে দেখে ও থমকে গেল। কাছে গিয়ে চাপা চিৎকার দিল, চারু। চারু প্রিয়কে দেখে অবাক হেসে বলল, আরে আপু, তুমি এখানে? কতদিন বাদে দেখা, আগের চেয়ে শুকিয়ে গেছো দেখছি। প্রিয়র চোখে পানি এসে গেল চারুকে পেয়ে। অভিমান করে বলল, তোমায় কত খুঁজেছি, একটা বারের জন্যও কোনো খোঁজখবর দিলে না। এটা কি ঠিক করলে? চারু সে কথা হাওয়া উড়িয়ে দিয়ে বলল, ঠিক বেঠিকের ধার আর ধারি না। প্রিয়র নাকে নজবিন দেখে চারু আবার বলল, তুমি কি বিয়ে করেছ? প্রিয় প্রশ্ন শুনে হাসল। চারু চুটকি বাজিয়ে বলল, ওয়েট, রিজু স্যারকে, রাইট? রাইট। কিন্তু তুমি কিভাবে জানলে? আমি আগেই ধরতে পেরেছিলাম তোমাদের মাঝে কিছু আছে। চারু ও প্রিয়তি একটা গাছের তলায় বসল। প্রিয় বলল, এখানে কি করছো তুমি? একটা স্কুলে পড়াই, বাচ্চাদের নিয়ে সময় কেটে যায়। আর তোমার ভাই? চারু উদাসীন সুরে বলল, সে আছে নিজের দুনিয়ায়, রঙিন নেশায় ব্যস্ত। আমি আমার দুনিয়ায়। আসলে কি জানো আপু, নিজেকে ঠকিয়ে নিজের ভাগের সুখ কাউকে দিতে নেই। তুমি যাকেই উজাড় করে দেবে, সেই তোমাকে আগে রি মেরে বুঝিয়ে দেবে তুমি যে কত বড় বোকা। প্রিয় চারুর পিঠে হাত রাখল। বলল, এবার নিজের ভাগের সুখটা নিজেই উপভোগ করো না। করছি তো, দিনে বাচ্চাদের পড়াই, রাতে কাত হয়ে শুয়ে ঘুম দেই। এভাবেই জীবন কাটিয়ে দেব, না কোনো পিছুটান আর না আপনজন। লাইফ বিন্দাস। প্রিয়তির অন্তর মায় পরিপূর্ণ হয়ে গেল। চারুকে জড়িয়ে ধরল সে। বলল, এত দুঃখ সয় কিভাবে, এত শক্ত থাকো, বোন? চারু স্মিত হাসি ধরে রেখেই জবাব দিল, তুমি যখন নিজের পিঠে নিজেই হাত বুলিয়ে সান্ত্বনা দিতে শিখে যাবে, তখন দেখবে কোনো দুঃখই আর দুঃখ লাগছে না। সমাপ্ত।